দেখ আজকে থেকে আমরা কস্ট ট্যাক্সের বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেনগুলো করাচ্ছি, ঠিক আছে? তো লোকাল যে সমস্ত স্কুলের টেস্টের কোশ্চেন কালেক্ট করা গেছে, তো আজকে দেখ মতিঝিল গার্লসের কোশ্চেনটা করাচ্ছি। তো দেখ প্রথমেই বলেছি আমরা যে ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো করো, ঠিক আছে? এমসিকিউ তো পরে আলোচনা করা যাবে। তো প্রথমে দেখ কি বলেছে, একের দাগে যারা আমরা আমাদের যে এক্সপেক্টেড, সবার প্রথম কস্ট থেকে স্টোর লেজার অঙ্ক দেবে, তাই তো? স্টোর লেজার, ফিফো লিফো সিম্পল ওয়েট, একদম শুনো সাজেস্ট শুনে কথা বলিস না। ফিফো লিফো সিম্পল ওয়েট চারটে হয় তো, তার মধ্যে তুই সিম্পল প্র্যাকটিস করা বন্ধ করে দেবে, সিম্পল দেবে না পরীক্ষার মধ্যে। দেবে তো এবার ফিফো লিফো আর ওয়েটের মধ্যে, তাও দেওয়ার চান্স, তাও ওই লিফো আর ওয়েট এর মধ্যেই দেবে, মানে চান্স, মানে ম্যাক্সিমাম চান্স লিফো আর ওয়েটের মধ্যে দেবে। তো এই কোশ্চেনটা ওই স্টোর লেজার দিয়েছে দেখ, আর স্টোর লেজার অঙ্ক না পারে তার সঙ্গে থিওরি অর্থ থাকবে, ঠিক আছে? তো দেখ কোশ্চেনটা কি দিয়েছে স্যার, এখানে লিফো করতে বলেছে। দেখ আমি তোদের স্টোর লেজার বারবার শিখিয়েছি, কিন্তু এখানে কোশ্চেনটা ভালো করে যে মনোযোগ সহকারে পড়িস, কোশ্চেনে কিন্তু কোথাও বলে দেয়নি স্টোর লেজার করতে, পড় অ্যাডজাস্টমেন্ট ইয়ে পড়, নোট পড়, এটা খুব জরুরি, কিন্তু স্টোর লেজার করবো না, এটা স্টোর লেজার করতেই পারেনি এখানে, এখানে স্টোর লেজার করতে পারেনি। অন্যান্য অঙ্কে কি বলতো, প্রিপেয়ার স্টোর লেজার, আমি লিখতে মনে পড়ে প্রতিটা অঙ্কে লিখে দিত প্রিপেয়ার স্টোর লেজার, এখানে কোথাও লিখে স্টোর লেজার, এখানে কোথাও স্টোর লেজার লেখেনি, ভালো করে দেখ। বলছে ইউ দ্য ভ্যালু অফ স্টক অন 31st March 2024, তো ক্লোজিং স্টক বের করতে বলেছে। আচ্ছা, ভ্যালু অফ ম্যাটেরিয়াল কনজিউম বের করতে বলেছে, ঠিক আছে? আর অ্যাকাউন্টেন্ট অফ দ্য কোম্পানি ফলো লিফো মেথড প্রাইজিং দ্য ইস্যু। তার মানে দেখ এটা স্টোর লেজারের অঙ্ক, কিন্তু তোকে বলেনি স্টোর লেজার করতে। এই যে এই অঙ্কগুলো কেউ স্টোর লেজার মেনটেন করে করে, কেউ উইদাউট স্টোর লেজার করে, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি এই অঙ্কটা উইদাউট স্টোর লেজার অঙ্ক দিয়েছে, উইদাউট স্টোর লেজার অঙ্ক দিয়েছে, তো আমরা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাট তোর পরীক্ষায় যদি স্টোর লেজার দেয় সেটাও কি হবে, দূরেই দেখিয়ে দেবো। মানে এখানে আমার প্রশ্নটা ভালো করে বুঝিস, কিন্তু এখানে কোথাও বলেছে প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট? অন্যান্য অঙ্ক বলতো না প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট, এখানে কোথাও বলেছে? না স্যার, স্টোর লেজার তো খুলতে বলেনি, তার মানে আমি স্টোর লেজার খুলছি না, সেই জন্য স্টোর লেজার খুলছি না। এই অঙ্কটা কেউ যদি স্টোর লেজার না খুলে অঙ্ক করে, তো নাম্বার অবশ্যই পাবে, ভালো পাবে, কারণ এটা বলেনি স্টোর লেজার খুলতে, ঠিক আছে? তো আর যদি স্যার কিছু বলেনি, আমি যদি স্টোর লেজার খুলি, সেক্ষেত্রেও তাকে নাম্বার দেওয়া উচিত, সেক্ষেত্রেও তাকে নাম্বার দেওয়া উচিত। কি বললে বুঝলি, সেক্ষেত্রেও তাকে নাম্বার দেওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন, পরীক্ষার হলে যদি তোকে এরকম কোশ্চেন লিখে দেয়, এদের অঙ্ক দিয়ে দিল, লিখলো উইদাউট স্টোর লেজার, সাপোজ দিয়ে দিল, যদি লিখে দিল তখন কি করবি? তোকে যদি লিখে দেয় উইদাউট স্টোর লেজার, তখন কি স্টোর লেজার করতে পারিস? তাহলে তোকে জানতে হবে। সত্যি কথা বলতে উইদাউট স্টোর লেজার সবচেয়ে হয়ে যাবে, সবচেয়ে কম সময় লাগে। উইদাউট স্টোর লেজার করতে গেলে তোকে দেখ দেখ কিভাবে করতে হয় উইদাউট স্টোর লেজার, ওটা স্টোর লেজার সবাই পারবি, উইদাউট স্টোর লেজারটাকে দেখে নে, ঠিক আছে? তো সবাই কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনের দিকে দেখা, আমার কাছে কি কি লটের মাল আছে, বল কি কি লটের মাল আছে, আমার কাছে কি কি লটের মাল আছে? 2 টাকা 3 2 টাকা। টাকা 3 টাকা 4 টাকা, ব্যাস হয়ে গেল। দেখ কি অঙ্ক করছি, দেখ আমি চলে আয়, উঠে চলে আয়। প্রথমে লিখবো ডেট, ঠিক আছে? তারপর লিখবো পার্টিকুলার্স, তারপর লিখবো টোটাল, তো লিখবো ফার্স্ট লট, সেকেন্ড লট, থার্ড লট, হয়ে গেল, তাই তো? ফার্স্ট লট, সেকেন্ড লট, থার্ড লট। কি কি লটের মালগুলো, লটের রেটগুলো বল? 2 টাকা 3 টাকা 4 টাকা। ফার্স্ট লটে লিখবো 2 টাকা, সেকেন্ড লটে লিখবো 3 টাকা, আর থার্ড লটে লিখবো 4 টাকা। বোঝা গেল তো কি বললাম? এটা বেশি ইজি, দেখ কত তাড়াতাড়ি হবে, এক্ষুনি হয়ে যাবে। আমি তো এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই অঙ্ক যত সময় লাগবে তার হাফ সময় লাগবে এটায়, হাফ, আর হাফে নেমে যাবে। হ্যাঁ, তুই যখন এখন বুঝছিস, তাই জন্য হয়তো একটু টাইম লাগতে পারে, করতে টাইম লাগবে না। প্রথমে কি হবে, 1/3/24 ডেট লেখ, 1/3/24 কি ছিল? ওপেনিং স্টক কত ছিল বল, কোশ্চেন বল, ওপেনিং স্টক কত বলেছিল? 300 ইউনিট 2 টাকা। 300 ইউনিট 2 টাকা করে, তাহলে 300 ইউনিট 2 টাকা করে, তাহলে 2 টাকার ঘরে 300 লিখলাম, হ্যাঁ কি না? বললো তো 300 ইউনিট 2 টাকা করে, তাহলে 2 টাকার ঘরে 300 লিখলাম, তাহলে টোটাল 300 হলো। কোনো তো ডাউট থাকা উচিত নয় এখানে। তারপর কি বলেছিল বল? 7 তারিখ পারচেজ করেছিল, 7/3/24, 7/3/24 বল কত ইউনিট পারচেজ করেছিলাম? 400 ইউনিট, কত টাকা? 3 টাকা, 3 টাকার ঘরে 400 লিখে দিলাম। তারপর কি বলেছিল বল? ইস্যু, ব্যাস এই অবধি যোগ করে দেই, এই অবধি ব্যালেন্স টেনে দে। 700, এটা 300, এটা 400। 7 পর বলে 16 তারিখ ইস্যু, কি বলেছে? 16 তারিখ ইস্যু, 16/3/24 ইস্যু। আমি একটা করিয়েছিলাম না তোদের এরকম একটা অঙ্ক, ইস্যু, ঠিক আছে? ইস্যু, ইস্যু কত ইউনিট বলেছে বল? 500 ইউনিট। এবার দেখ, এই দেখ এখানে 500 লিখলো, 500 বলেছ, আচ্ছা মেথডের নাম কি বল?
লিফো লাস্ট ইন ফার্স্ট আওয়ার। তাহলে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস এই তো 2 টাকা 3 টাকা 4 টাকার মাল আছে, এর মধ্যে লাস্টে কোন মালটা এসছে? 400 400। তাহলে একে 400 দিয়ে দে, হ্যাঁ কি না? 500 তো বের করতে হবে। তাহলে ফার্স্ট লট থেকে কত নেবো বল? 100। এটা বুঝিস কি বুঝিসনি ভালো করে দেখ। এটা বুঝিসনি কি বললাম? লিপো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আওয়ার, লাস্টে যেই লাস্টের মালটা আগে নিবি, বেঁচে থাকলে তার আগের মালটা নিবি। লাস্টে কোন মাল ছিল বল? 3 টাকা। তা 3 টাকা কত করে ছিল? গোডাউন 400 টা ছিল, 400 টা নিয়ে নিবি। আর রইল কত? 100। 100 টা ফার্স্ট লট থেকে নিয়ে নিবি। 200, 200, এটা কিছু রইল না। 16 তারিখের পর কত বলেছে বল? 21 তারিখ বলেছে পারচেস। কত বলে, কত ইউনিট পারচেস করেছে বল? 600 ইউনিট পাচ্ছে 600 ইউনিট 4 টাকা করে। এই যে এখানে লিখলাম 600। হয়ে গেল। তো গোডাউনে কি কি মাল আছে? ফার্স্ট লটের মাল আছে আর থার্ড লটের মাল আছে। লাস্ট ইস্যু করেছে কত তারিখ? 31 তারিখ 700 ইউনিট। মেথডের নাম কি? লিফো। লাস্টে যে এসছে তাকে আগে আউট করো। লাস্টে এসছে 600, এটাকে আগে আউট কর। তাহলে আর এখান থেকে 100 নেই। এটা ড্যাশ, এটা 100, এটা 100। শেষ। এটা হলো ক্লোজিং স্টক অঙ্ক শেষ। এবার বুঝেছি অঙ্কটা খুব কঠিন লাগলো ব্যাপারটা? কিছু নেই, কত ইজি হলো না অঙ্কটা? দেখ অঙ্কটা অনেক ইজি। জানা না থাকলে তো টাফ। যদি তোর পরীক্ষায় প্রিপেয়ার স্টোর লেজার বলে তখন কিন্তু এইভাবে করে দিস না কিন্তু কেউ। প্রিপেয়ার স্টোর লেজার বলে এগুলো করিস না। যদি বলে প্রিপেয়ার স্টোর লেজার তখন এইভাবে করতে পারবি না। ঠিক আছে তো? আচ্ছা, এত অব্দি হলো তো? সবার হয়েছে করা? এবার লিখ ভ্যালু। ভ্যালু বের করতে হবে তো, ক্লোজিং স্টকের ভ্যালু। ভ্যালু অফ ক্লোজিং স্টক। তুই বললি তোর পরীক্ষায় কত বেরিয়েছে? 200, তাই তো? 200ই তো বেরোলো ক্লোজিং স্টক, 200ই তো বেরিয়েছে। না 200 কোথায়? 100 বেরিয়েছে। 100, 100ই তো বেরোলো ক্লোজিং স্টক। কত দেখ, টোটালে কত পড়েছে? 100। ক্লোজিং স্টকের ভ্যালু কত হবে দেখ? 100 ইউনিট কত টাকা করে? আমার গোডাউনে এই যে ভালো করে দেখ, এই দেখ ভালো করে যদি ফোকাস করিস, আমার গোডাউনে এখন কতগুলো মাল পড়ে আছে? 100টা মাল পড়ে আছে। কোন লটের মাল পড়ে আছে? টাকা লটের মাল পড়ে আছে। তাহলে অ্যান্সার কত হবে? ক্লোজিং স্টক 100 ইন্টু 2, 200 টাকা। কি রে তুই বুঝিসনি? কে বুঝিসনি? বুঝেছিস তো 200 টাকা? তাহলে তোকে একটা অ্যান্সার জানতে হবে ক্লোজিং স্টক কত? 200 টাকা বের। আর একটা কি বের করতে বলছে বল? স্যার ভ্যালু অফ ম্যাটেরিয়াল কনজিউম বের করতে বলেছে তো? বল কি রে, কি বের করতে বলছে? ভ্যালু অফ ম্যাটেরিয়াল কনজিউম বের করতে বলেছে তো? তো ভ্যালু অফ ম্যাটেরিয়াল কনজিউম করার জন্য তোকে না ইস্যুর ঘরের দিকে তাকাতে হবে। ইস্যু, ইস্যু আর কিছু না। ব্যাস, আর কিছু না। ইস্যুর ঘরের দিকে তাকা। ইস্যুটাকে বলে ম্যাটেরিয়াল কনজিউম। কত ছিল? এই দেখ এখানে 100 ইউনিট। বল 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 কত করে ছিল? 100 ইউনিট প্লাস 400 ইউনিট। বল। আরে প্রথম যে ইস্যুটা ছিল না, এই যে 100 ইউনিট বেচেছিস কত করে? 2 টাকা করে। 400 ইউনিট 3 টাকা করে, তাই তো? তাহলে লিখবো 100 ইউনিট 2 টাকা করে আর 400 ইউনিট 3 টাকা করে। এটা একটা হবে। প্লাস আরেকটাও তো ইস্যু হয়েছে। কত বলছে বল? 100 ইউনিট কত টাকা করে? 2 টাকা করে। টোটাল কর। 200 আর 1200 কত হয়? 200 আর 1200 1400, 1400 আর 200 1600। দেখ তোরা দেখে নিস, বুঝিস, ডাউট থাকলে জিজ্ঞেস করে নিস আমাকে। বললি ভ্যালু অফ ম্যাটেরিয়াল কনজিউম। এই ম্যাটেরিয়াল কনজিউম কি করে বেরোলো এটা বুঝতে পেরেছিস তো? সবাই ইস্যুর দিকে তাকা, সবাই সবার খাতায় ইস্যুর দিকে তাকা। 16 তারিখে ইস্যু কত হয়েছিল? 500 ইউনিট। তার মধ্যে প্রথম লটের 100 ইউনিট আর দ্বিতীয় লটের 400 ইউনিট। তো প্রথম লটের 100 ইন্টু 2 করলে কত হয়? 200 হয়, তাই তো? আর 400 ইন্টু 3 করলে কত হয়? 1200 হয়। তো 1200 আর 200 কত? 1400। আমি তাই করলাম এখানে, দেখ হয়ে গেল। আর ইস্যু হয়েছিল কবে বল? 31 তারিখ। কত? 100 ইউনিট 2 টাকা করে, 200 টাকা। টোটাল করে 1600। বুঝা গেল তো? অঙ্কটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল। ওই অঙ্কটা যেমন দেখো, ওই অঙ্কটা দাগ কাটার কত ঝামেলা, এখানে এইটুকু হয়ে গেল, সেরকম কোনো বড় দাগ নেই। এই উইদাউট স্টোর লেজার কখন হয় জানিস? যখন আইটেম কম থাকে। আর যখন আইটেম প্রচুর থাকে তখন স্টোর লেজার হয়। ঠিক আছে? আইটেম যখন প্রচুর থাকে। এটা হয়ে গেল প্রত্যেকের করা। আমি বলে দিই এবার অর লিখে দিচ্ছি। অর লিখে স্টোর লেজারটা করা। অর লিখে স্টোর লেজার করা। ঠিক আছে? তাহলে সবাই জানি, সেটা আর বলার কিছু নেই।
আচ্ছা, এখানে উপরে লিখে রাখি, এখানে উপরে লিখে রাখি, জানিস তো উইদাউট স্টোর লেদার করলাম এটা উইদাউট স্টোর লেদার। ইলেভেনে কোশ্চেন এসছে বা কম্পালসারি করে দিয়েছে উইদাউট স্টোর লেদার শিখতে হবে, বুঝতে পারলি? উইদাউট স্টোর লেদার শিখতে হবে, এটা লিখে দিয়েছে। জেনে রাখলি তুই টেস্ট পেপারগুলো যখন সলভ করবি, যখন যদি এরকম থাকে তুই উইদাউট স্টোর লেদার করবি, ঠিক আছে? এবার স্টোর লেজার অ্যাকাউন্ট, পরেরটা লিখবি স্টোরস লেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, কোন মেথড লিখবো? লিখবো ডেট, এখানে লিখবো রিসিটস, ইস্যু, ব্যালেন্স, রিমার্কস, এখানে লিখবো জিআর নাম্বার। ঠিক আছে, জিআরএন এর ফুল ফর্ম কি বলেছিলাম মনে আছে? Dress. No. গুডস রিসিভ নোট। আর এসআর নাম্বারের ফুল ফর্ম Story. স্টোর ইকুয়েশন নোট। এই থিওরিগুলো পড়েছিলাম, কিন্তু ভালো করে মনে রাখবি। জিআর নাম্বার কখন ইউজ করা হয়, এসআর নাম্বার, এগুলো এমসিকিউ এসএকিউ তে দেয়, খুব দেয়, এগুলো পড়েছিলাম কিন্তু। ইউনিটস, রেট, অ্যামাউন্ট, ইউনিট, রেট, অ্যামাউন্ট, ইউনিট, রেট, অ্যামাউন্ট। ওপেনিং কত ছিল? 300 ইউনিট 2 টাকা করে, 1, 3, 24। ব্যালেন্সে লিখবো 300 ইউনিট 2 টাকা করে 600। মানে আমি কেন বলছি ওইগুলো অনেক বেটার, দেখ এত কত দাগ কাটতে হয়, এই অনেক ঝামেলা, দাগ কাটো লেখো, অনেক সময় চলে যায়, বুঝলে তো? তারপর কি বলেছে 1, 3, 24 পর 7, 3, 24 পারচেস করেছি কত ইউনিট? 400 ইউনিট পারচেস করেছি 3 টাকা করে, কত হবে? 1200 টাকা। তাহলে কি হবে এখানে? 300 ইউনিট 2 টাকা করে ছিল, 400 ইউনিট কিনলাম 3 টাকা করে, আর 600, এটা 1200 হয়ে গেল। 7 তারিখ হয়ে গেল। সাতের পর 16 তারিখ ইস্যু বলেছে। কত বলেছে ইস্যু? 500 ইউনিট ইস্যু বলেছে, 500 ইউনিট ইস্যু বলেছে, তাই তো? লিফো তো জানিস, লিফোর ক্ষেত্রে কি হয়, লাস্টের থাকে তাকে আগে নিতে হয়। তাহলে লিখবো 400 ইউনিট 3 টাকা করে, আর বাকি 100 ইউনিট 2 টাকা করে। তাহলে এটা কত হলো? 1200, আর এটা হলো 200, 1400। 2 টাকার মাল 300টা ছিল, আমি 100টা বের করে দিচ্ছি, রইলো কত? 200 টাকা। 200টা 2 টাকা করে কত হলো? 400। গোডাউনে 3 টাকার মাল 400টা ছিল, আমি 400টাই বের করে দিয়েছি। ঠিক আছে, 2 টাকার মাল 300টা ছিল, 100টা বের করেছি, আর 200টা আছে। 16 তারিখ কমপ্লিট। 16 পর কত বলেছে? 21 তারিখ পারচেস করেছি 600 ইউনিট। কত টাকা করে? 4 টাকা করে, মানে 2400।
তাহলে 2 টাকার মাল ছিল 200টা, বা 4 টাকার মাল কিনলাম 600টা। লাস্ট 31 তারিখ 700 ইউনিট ইস্যু করেছি। লিফো মেথড আগে 600টা নেব 4 টাকা করে, আর 100টা নেব 2 টাকা করে, 2400 আর 200। গোডাউনে 2 টাকার মাল 200টা ছিল, আমি 100টা বের করেছি, রইল কত আর 100টা। 2 টাকা করে 200 টাকা ক্লোজিং স্টক। ঠিক আছে তো? যদি এই মেথডে অঙ্ক করিস, পরীক্ষার হলে, শুনছিস তো? পরীক্ষার হলে তোরা তো আর এইভাবেই করে এসছিস না, তুই পরীক্ষায় এইভাবে করে এসেছিল, এইভাবে করলেও কিন্তু ফুল মার্কস দেওয়ার চান্স নেই। ঠিক আছে তো? এটা করার পর তোকে লিখতে হবে ভ্যালু অফ ক্লোজিং স্টক, কারণ তোকে আলাদা করে কোশ্চেন চেয়েছে। কত লিখবি? 100 ইউনিট 2 টাকা করে 200 টাকা, এটা লিখতে হবে। নাম্বার 1। আরো কি লিখতে হবে? ঠিক আছে, লিখতে হবে, কিন্তু তোকে যখন আলাদা করে দেবে তখন লিখতে হবে তো তোকে। জেনে রাখ, ফাইনালে যদি এরকম দেয় তাহলে তুই লিখে রাখবি। আর একটা কি লিখবি বল? আর একটা কি লিখবি? লিখবি ভ্যালু অফ ম্যাটেরিয়াল কনজিউম, তাই লেখা ছিল তো? এটা তো করিস নি তোরা। ভ্যালু অফ ম্যাটেরিয়াল কনজিউম কোনটা জানিস? এই দেখ, এই যে এদিকটা দেখ, এই যে 1200 প্লাস 200 1400, আর এখানে হ্যাঁ, আপডেটটা তো চালিয়েছে। 31/3/24 কত? 700। তো 600টা মনে হয় নেওয়া হয়নি। দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, এখানে নেওয়া হয়নি, এটা নেওয়া হয়নি। 100 ইন্টু 2 আর 600 ইন্টু 4, এটা নেওয়া হয়নি এখানে। সরি, এখানে নেওয়া হয়নি। একটু ঠিক করে নিচ্ছিল। এটা নেওয়া হয়নি, আগের অঙ্কটা করে নিতে। 200 আর 2400, 2600, 2600 আর ওটা 1400, মানে 4000। দেখে নিচ্ছি এখানে কত হচ্ছে। কত হচ্ছে? 1200 প্লাস 200, নিচে 2400 প্লাস 200, কত হচ্ছে টোটাল করে? 14 আর 26, 4000। এটা হবে answer। তো বুঝলি তো, পরীক্ষায় যেটা দিয়েছিল একটু ঘুরিয়ে দিয়েছিল। যেরকম ভাবে লিখবে আমি বলতে হ্যাঁ, হ্যাঁ। যেরকম ভাবে লিখবে আমাদের বড় ছোট হ্যাঁ, ধর সাপোজ ধর এই অঙ্কটা ধর পরীক্ষায় যাদের এসছে, তারা যদি স্টোর লেজার করে কখনো নাম্বার কাটতে পারেই না। অধিকারই নেই নাম্বার কাটার। স্টোর লেজার করলেও নাম্বার কাটার অধিকার নেই, কারণ এখানে লিখে দেয়নি তো। এখানে তো লিখে দেয়নি উইদাউট স্টোর লেজার। তো নাম্বার কাটার কোনো অধিকারই নেই। নাম্বার দিতেই হবে তাকে। কিন্তু তার সঙ্গে এই দুটোও তো করতে হবে তাকে। এই দুটো তো করতে হবে তাকে। বললাম, বুঝতে পারলি তো? কেননা তোদের, আমি কেন বললাম, তোদের যে বই আছে, তোদের যে বই বের করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, যে ক্লাস 12 এর, ওখানে স্টোর লেজার নেই। ঠিক আছে তো? ওখানে স্টোর লেজার বলে, মানে উইদাউট স্টোর লেজার বলে কোনো অঙ্ক করা নেই। ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে এর অঙ্কটা হলো। সঙ্গে অরে কি দিয়েছিল? বলছে মজুদের যাচনপত্র কাঁচামালের তালিকার মধ্যে পার্থক্য, তো কোশ্চেন, কমন কোশ্চেন আছে, ইজি কোশ্চেন দিয়েছিল। এর কোশ্চেন চলে গেল। বির কোশ্চেন কি দিয়েছে? বিতে দিয়েছিল তোর বিভিন্ন ধরনের বোনাস প্রিমিয়াম পদ্ধতি লেখো। বোনাস প্রিমিয়াম তো জানিস, হেলসে প্রিমিয়াম, রোয়ান প্রিমিয়াম, হেলসে ওয়্যার, এরকম বিভিন্ন বোনাস প্রিমিয়াম আছে। এটা তো পরে ছিল, এটা আলাদা। হুম, শুনিস? একের দাগে এর যে অঙ্ক ছিল, ম্যাটেরিয়ালের অঙ্ক ছিল। ঠিক আছে, ম্যাটেরিয়ালের অঙ্কের সঙ্গে একটা থিওরি ওয়ার্ড দিয়েছিল। আচ্ছা, বিতে কি ছিল? বিতে একটা লেবারের একটা থিওরি দিয়েছিল। ঠিক আছে তো? আচ্ছা, এই যে এখানে যে থিওরিটা দিয়েছিল না বিতে, দেখ কি হয়, তোর পরীক্ষায় কিন্তু এরকম থিওরি দেবে না। মানে পরীক্ষায় কেমন দেবে, মানে এরকম থিওরি দিতে পারে, থিওরি যা কিছু দিক সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু তোকে এই চ্যাপ্টারে থিওরি দেবে না। তোকে কোন চ্যাপ্টার থেকে দেবে থিওরি? এটা দিয়েছে, কোশ্চেন করছে লেবার 1 থেকে থিওরি দেবে। কোথা থেকে থিওরি দেবে? লেবার 1, মনে পড়ছে লেবার 1 কোনগুলো ছিল? এখান থেকে থিওরি দেবে। তো লেবার 2 থেকে থিওরি দিয়ে দিয়েছে। লেবার 2 থেকে থিওরি নেই। লেবার 2 থেকে থিওরি কি? লেবার 2 থিওরির সাথে অঙ্ক হয়। হেলসে, রোয়ান, পিস রেট, ওই চ্যাপ্টার।
ও তো জাস্ট কোশ্চেন প্যাটার্নটাই ফলো করেনি। এখানে কি থিওরি দিতে পারে বল, পড়িয়েছিলাম মনে আছে তোদের? আইডিয়াল টাইম, ওভার টাইম, ওই সমস্ত কোশ্চেনগুলো যে থিওরিগুলো বলেছে ওই থিওরিগুলোই দিতে হবে এখান থেকে, ঠিক আছে? এবং ওখানে এটাও লেখা ছিল ও তো প্যাটার্নটা ঠিক করে ফলো করেনি, বুঝিস তো? এখানে কি হয়, ওই দুটো কোশ্চেন দিতে একটা লিখতে হবে, কম্পালসারি না, এখানেও দুটো দিতে একটা লিখতে হবে। আচ্ছা, দুয়ের দাগে চলে আয়। থিওরি আর কি করবো, দুয়ের দাগে চলে আয় অঙ্ক। কি বলেছে দেখ, প্রত্যক্ষ মজুরির সঙ্গে পরোক্ষ মজুরির পার্থক্য লেখো, ঠিক আছে তো? এবং বলছে ডিস্টিংগুইশ বিটুইন ডাইরেক্ট ওয়েজ আর ইনডাইরেক্ট ওয়েজ পার্থক্য লেখো। এবার এর সঙ্গে অঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক করে প্যাটার্ন ফলো করেনি, প্যাটার্নটা ঠিক মতন ফলো করেনি, মানে বোর্ডের প্যাটার্ন ফলো করেনি। টেবিল অঙ্ক বোর্ডের প্যাটার্নে কি বলছে জানিস তো? বোর্ডের প্যাটার্নে আছে তোর হ্যালসের ওয়ানের অঙ্কের সঙ্গে, জানিস তো বোর্ডের প্যাটার্ন কি বলছে? বোর্ডের প্যাটার্ন কি বলছে? বোর্ডের প্যাটার্ন তোকে বলছে 6 নম্বরের যে কোশ্চেন দেবে তোকে ডিফারেনশিয়াল পিসের একটা অঙ্ক দেবে, তার সঙ্গে একটা থিওরি ওয়ার্ড দেবে। এটা বোর্ডের প্যাটার্ন বলছে। বোর্ডের প্যাটার্ন বলছে 6 নম্বরে তোমাকে আমি একটা পিসের অঙ্ক দেবো, তার সঙ্গে থিওরি ওয়ার্ড দেবো। আর বোর্ডের প্যাটার্ন কি বলছে বল, 8 নম্বরের একটা অঙ্ক দেবো, হ্যালসের ওয়ানের অঙ্ক দেবো, তার সঙ্গে অর দেবো, হ্যালসের ওয়ানের অঙ্কে অর দেবো, অঙ্কের সঙ্গে অঙ্কে অর। তাহলে কত হলো বল? 8 আর 6 14 হয়ে গেল। তো দরকার কত বল? 18 নম্বর তো। কত ছিল বলতো তোদের সিলেবাস কত? 22। ব্যাপারটা বোঝ। 4 নম্বরে তোর পরীক্ষায় 4 নম্বরে দুটো দেবে। ব্যাপারটা বোঝ, তোর পরীক্ষায় যে কস থেকে কটা করতে হবে? 4 নম্বরে দুটো করতে হবে 8 নম্বর, ঠিক আছে তো? 6 নম্বরের একটা করতে হবে, মানে কষ্টের কথা বলছি, 6 নম্বর, আর 8 নম্বরের একটা করতে হবে 8 নম্বর। কত হলো বল? তাহলে হচ্ছে 22 হচ্ছে। তাহলে 4 নম্বরে যে দুটো করতে হবে সেটা কি দেবে? স্টোলডেলের একটা অঙ্কের সঙ্গে থিওরি ওয়ার্ড। তারপর আরেকটা কি দেবে 4 নম্বরে? লেবার 1 থেকে থিওরি লিখতে হবে। এটা হচ্ছে কম্পালসারি। এখানে কোনো অঙ্ক নেই। কম্পালসারি। ওই জন্য বারবার বলেছিলাম কস থেকে একটা চ্যাপ্টার থিওরি ভালো করে পড়িস। একটাই চ্যাপ্টার থিওরি পড়িস, সব অঙ্ক করতে পারিস। সেটা কোন চ্যাপ্টার বুঝতে পারছিস? ওই যে ওভার টাইম, আইডিয়াল টাইম, ওই চ্যাপ্টার থিওরিগুলো পড়ে যাস। কোনো সাজেশন করার দরকার নেই, 4টে কোশ্চেন পড়ে চলে যাবে। ওর মধ্যে একটা দেবেই, চ্যাপ্টারের মধ্যে একটা দেবেই। 4টেই তো কোশ্চেন, ঠিক আছে তো? তার মধ্যে দুটো দেবে, একটা লিখতে হবে। আচ্ছা, এবার দেখ পিস রেটের যে অঙ্ক, পিস রেট আমি কি বললাম, 6 নম্বরে একটা অঙ্ক দেবে, সেটা হচ্ছে কি মনে পড়ে? আগের বছর মেরিট দিয়েছিল, এই বছর দেবে টেলর পিস রেট দেবে, এবছর ডিফারেনশিয়াল টেলর পিস রেট দেবে। তো টেলর পিস রেট অঙ্কের সঙ্গে থিওরি আসবে, অঙ্ক ভালো করে করলে থিওরি জানার দরকার, ঠিক আছে? আর একটা কি, হ্যালসেট ওয়ানের সঙ্গে হ্যালসেট ওয়ান অঙ্ক হয়। এখানে প্যাটার্নটা ফলো করেনি, আমি দেখলাম প্যাটার্নটা ফলো করেনি, ঠিক আছে তো? যাই হোক, যেমন দিয়েছে আমরা অঙ্কগুলো ফোকাস করছি, অঙ্কে ফোকাস করছি, বাট প্যাটার্ন ফলো করেনি, কিন্তু বারবার বলছি এরকম প্যাটার্নে পরীক্ষা কোশ্চেন আসবে না। তুই লাস্ট 15 থেকে 24 সাল অব্দি কোশ্চেন দেখি প্যাটার্ন কেমন, প্যাটার্নে কোশ্চেন এসছে, প্যাটার্ন দেখলেই বুঝিয়ে যাবি। আমি তোকে বলে দেবো কোন স্কুল আইডিয়াল প্যাটার্ন ফলো করেছে, আমরা অন্যান্য স্কুল করবো তো, করলেই বুঝতে পারবো। যাই হোক, 2 এর দাগের এতে বলেছে ডাইরেক্ট ওয়েজ এবং ইনডাইরেক্ট ওয়েজের পার্থক্য লেখো, এবং তার সঙ্গে ছোট্ট একটা অঙ্ক তুলে দিয়েছে। কি দিয়েছে দেখ অঙ্কটা, বলছে একটা ছোট্ট অঙ্ক, তুই তোর নিজেরাও বুঝতে পারবি। একটু কোশ্চেনটা আছে তোদের, একটু কোশ্চেনটা বের করতে, মানে কোশ্চেনটা এরকমই লেখা ছিল, মানে কোশ্চেনটা মিসিং ছিল। আচ্ছা, কোশ্চেনটা ভুল ছিল একটু, বলে দিচ্ছে, হ্যাঁ? কোশ্চেনটা একটু ভুল ছিল। শোন, ওদের স্কুল থেকে বলে দিয়েছিল যে এসে বলছে তুমি এই অঙ্কটা হেলথ এবং রোয়ান দুটোতেই করো, কারণ দেখ কিছুই তো বলেনি। তোকে কি বলেছে? টাইম টেকেন বলেছে, ঠিক আছে? টাইম টেকেন বলেছে, টাইম অ্যালাউড বলেছে, আর কি বলেছে? টাইম রেট, মানে রেট পার আওয়ার বলেছে। তাহলে অ্যাকচুয়ালি অঙ্কটা করবো কিসে? না, দুটোতেই করে দিচ্ছি, বলছে দুটোতেই করো, হেলথ আর রোয়ান দুটোতেই। 3 দিন তো না। হেলসি অ্যান্ড রোয়ান। সেটা একদম সোজা অঙ্ক দিয়েছিল বল, এর চেয়ে সোজা অঙ্ক তো পরীক্ষায় কখনো আশাই করা উচিত, এর চেয়ে সোজা অঙ্ক কখনো আশা করা উচিত নয়। দেখ তাহলে কি ছিল, প্রথমে লিখবো ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান, পেরেছি অঙ্কটা? রে, ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান, ফর্মুলা কি লিখবো? টাইম ওয়েজেস প্লাস বোনাস, টিটি ইন্টু আর প্লাস 50/100 ইন্টু টিএস ইন্টু আর, হয়ে গেল। এই অঙ্কের টিটি কত ছিল দেখ, টিটি 16 আর আর ছিল 6, 16 ইন্টু 6
প্লাস 50/100 মানে 1/2। টিএস কত হবে? 8 হবে তো? 8 ইন্টু 6 96 প্লাস 24 কত হচ্ছে রে? 120 হয়ে গেল। এর পাশাপাশি 24 এর পাশাপাশি এটাকে ইফেক্টিভ রেট বের করতে বলেনি, জানিস তো? বের করতে বলেনি, আমি করে দিচ্ছি। তাহলে কি তোর এটা কাজ হয়ে গেল। এটা বের করতে বলেনি, বাট করে দিলাম। ইফেক্টিভ রেট ফর্মুলা কি ছিল মনে আছে নিশ্চয়ই? ওয়েজেস বাই টিটি কত হবে? 120/16 করে বলবি কত হচ্ছে। আবার বলছি, এটা বলছি বলেনি বের করতে, আমি করে দিলাম, এক্সট্রা করে দিলাম। অন্যান্য অঙ্কে দেয় যে, এনে করে দিলাম। আচ্ছা, এবার লিখবো কি? ওয়েজেস আন্ডার 25 বললো, আমি জানি না, ওরা বললো তাই বললো। এক মিনিট, 120/16 কত হচ্ছে? 7.5। আস্তে আস্তে আস্তে, এত লোক কথা বলে কিছু শুনতে পারবো না। 7.5 ওয়েজেস আন্ডার ওয়ান প্ল্যান ফর্মুলা জানিস? টাইম ওয়েজেস প্লাস বোনাস। এই অঙ্ক এখানে বসে এই কস্টটাকে আলাদা করে প্র্যাকটিস করা লাভ নেই। এখানে বসে যেটুকু করবি এটাই এনাফ হয়ে যাবে, এটাই ফাইনাল হয়ে যাবে, কারণ এখানে ওই সব করে ফেলছিস। কিন্তু শেখানোর কিছু নেই। যেই অঙ্ক খুব কঠিন লাগবে সেটাই একবার প্র্যাকটিস করিস। টিটি ইন্টু আর প্লাস টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল আমাদের? 16, আর ছিল 6 প্লাস টিটি ছিল 16 আর টিএ ছিল 24, তাই তো রে? টিএস 8 আর রেট ছিল 6 করে। 8 24 এটা 3 হলো, 3 6 কাটাকাটি হলো 2 হলো। 96 প্লাস 32 নম্বরটা একবার ইয়ারে এসেছিল, বুঝিস তো? ডেট গুলো দেখে খুব চেনা লাগবে। 128 এফেক্টিভ রেট বের করার ফর্মুলা কি? ওয়েজেস বাই টিটি 128/16 কত হয়েছিল? শেষ। আর এই যে আমি যে করলাম না, এটা অ্যাকচুয়ালি 8 নম্বরের অঙ্ক। এফেক্টিভ রেটও দিয়েছিল না, আমি এফেক্টিভ রেট যদি বের করতে হয় তাহলে 8 নম্বর। এমনি 3 3 6 আর এফেক্টিভ রেট দুটো করলাম 1 1 8। তাহলে এইটা দিয়েছিল, এর সাথে অরে দিয়েছিল যে রোয়ান প্রিমিয়াম পদ্ধতি দুটি বৈশিষ্ট্য লেখো। এটা কি দিয়েছিল পরে? সিওডি দিয়েছিল। তো অঙ্ক তোদের কোশ্চেনটা আছে এখন? পিডিএফটা বের করে দাও, অরিজিনাল পিডিএফটা একটু। আছে। করছি করছি। কোশ্চেনটা বের করে দিই একটু, আমি একটা জিনিস দেখবো। পিডিএফ আছে? পিডিএফ আছে? যাই হোক, তাহলে পরে দেখবো ওখানে এটা। মানে মানে এটা 6 নম্বরে কেমন ভাবে কোশ্চেন দিয়ে এটা বোঝা যাচ্ছে না, বুঝলি তো? আমি একটু দেখতাম জাস্ট কোশ্চেন। হ্যাঁ, নাহলে শুধু আনসার এবং এটা শুধু কোনটা কোন একটা দিয়েছেন। যাই হোক আমি করে দিলাম, বাদ দে, তো করে তো দিলাম, দুটোই করে দিলাম, অসুবিধা নেই, বাদ দে। আমি দেখে পরে বলে দেবো, অরিজিনাল কোশ্চেন দেখে বলে দেবো কেমন কোশ্চেন ছিল, ঠিক আছে তো? মানে এই কোশ্চেনটা ওরাই তো বললো যে ওদের এখানে হেলসের ওয়ান লিখে দেয়নি কোন মেথডে করতে হবে, পরে স্কুল দিয়ে এসে বলে দিয়েছিল স্যার বা ম্যাডাম। তো স্যার তো নেই, ম্যাডাম বলে দিয়েছিল যে হেলসেবার ওয়ান যে কোনো একটা করো। মানে সবাইকে একই করতে হয়েছিল। আচ্ছা, 3 দাগের অঙ্কে চলে যায়, তার মানে এটা কত নম্বর অঙ্ক ছিল? এটা 6 নম্বর। এটা কিন্তু 2 দাগের অঙ্ক 6 নম্বরের কোশ্চেন ছিল।
এটা না, এটা তো তোর ইয়ের কোশ্চেন, এটা হাফ ইয়ারলির কোশ্চেনটা তোর, প্রি টেস্টের কোশ্চেন। আচ্ছা শোন, বাদ দে, 3 দাগের অঙ্কটা বাদ দে, ছেড়ে দে, পরে দেখবি। 3 দাগের অঙ্কটা কিসের ছিল? এটাও ছিল লেবার, এটা 8 নম্বর, বুঝতে পারলি তো? 1 দাগের কোশ্চেন গুলো 4 নাম্বার ছিল, 2 দাগের কোশ্চেন 6 নাম্বার, 3 দাগের কোশ্চেন 8 নাম্বারের কোশ্চেন ছিল। কি বলেছে? বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট গ্রস আর্নিংস এন্ড এফেক্টিভ রেট। ঠিক আছে তো? বিমল আর রহিম দুজনের করতে বলেছিল, তাই তো? তাই তো? দেখ, এখানে লিখবো ওয়ার্কিংস, লিখবো কি বলতো, এরমে লিখবো কম্পিউটেশন অফ গ্রস আর্নিংস বলেছিল না, ওয়েজেস বলেছিল, দেখতো গ্রস আর্নিংস বলেছিল না, কম্পিউটেশন অফ গ্রস আর্নিংস, কম্পিউটেশন অফ গ্রস আর্নিংস অফ ওয়ার্কার্স লিখে দুজন ওয়ার্কার, আমি একটু অন্যরকম ভাবে করো, তোরা যেমন ভাবে করছিস করা নিয়ে কথা ভাই, অ্যান্সার মেলানি কথা, তোরা যে যেমন ভাবে খুশি কর, কোনো সমস্যা নেই। আমারটা দেখে করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে তো? আমি এরকম করছি, ঠিক আছে, আমি এরকম করছি, ঠিক আছে তো? আমি এরকম করছি কারণ আমি সময় বাঁচানোর জন্য আমি জাস্ট 3 থেকে 4 মিনিটের অঙ্কটা মনে হয় তাই জন্য করছি, আর কিছু না। ঠিক আছে? এখানে কি লিখবো বল? এখানে লিখবো পার্টিকুলার্স। তোরা যেইভাবে করেছিস সেইভাবে কর, কোনো সমস্যা নেই, সেভাবে কর, করে নিয়ে তারপর মনে হলে আমারটা করবি, অসুবিধা নেই। দুটোই করে রাখ। পার্টিকুলার্স, দুজন ওয়ার্কারের নাম কি কি ছিল বল? বিমল আর রহিম। আমরা তো আগে নরমাল করেছি, যেমন আগের অঙ্কটা করালাম, তুই বিমলটা আলাদা করে করলি, রহিমটা আলাদা করে করলি, কোনো সমস্যা নেই। আমি এখানে লিখলাম বিমল আর এখানে লিখলাম রহিম। কিভাবে অঙ্ক করবো? প্রথমে লিখবো ইনফরমেশন সাজাতে বারবার বলেছি তোদের, টাইম অ্যালাউড, ঠিক আছে তো? ভালো পেপার যে খাতা দেখা হয় না, খুব মানে টপার্সরা এইভাবে তৈরি করে খাতা, বুঝতে পারলি তো? এরকম ভাবে খাতার সঙ্গে প্রেজেন্টেশন এরকম হয়, ঠিক আছে তো? ডিফারেন্ট কি থাকলো সবার সঙ্গে? ডিফারেন্ট থাকবে না? টাইম অ্যালাউড, তুমি যত খাতা তুমি যত প্রেজেন্টেশন করবে না, তো নাম্বার স্কোর করবে বেশি, তত বেশি নাম্বার পায়। প্রেজেন্টেশনটা মেইন। তাই এটা কত সময়ও কম লাগবে। টাইম অ্যালাউড, দেখ টাইম অ্যালাউড কত বলেছিল? বল। বিমলের কত আর রহিমের কত? স্যার বলেনি। বাহ! ভালো, খুব সুন্দর। তার থেকে মাইনাস করব কি? টাইম টেকেন। বাদ দিলে কি হবে? আর এটা একটা সুবিধা, ফর্মুলা আমাকে বারবার লিখতে হবে না। টাইম সেভ কত বলেছিল বল? টাইম টেকেন, টাইম সেভ এগুলো বল কত বলেছিল? টাইম টেকেন বলেছিল তোর 60 আর 50। টাইম টেকেন বলেছিল 60 আর 50, আর সেভ কত বলেছিল? সেভ বলেছিল তোর 30 আর 20। 30 আর 20, তাহলে তো বুঝতে পারলি অ্যালাউ কত হবে? অ্যালাউ হবে 90 আর এটা হবে 140। হয়ে গেল, টাইম সেভড হয়ে গেল। এত অব্দি ক্লিয়ার হয়ে গেল? কোনো সমস্যা নেই, হয়ে গেল তো? শুধু ব্র্যাকেটে আমি লিখে দেবো আওয়ার, জানিস তো? এগুলো লিখিস কিন্তু ব্র্যাকেটে আওয়ার্স, কেন বুঝতে পারলি কেন লিখতে হবে আওয়ার্স? এগুলো তো আওয়ার বেরোচ্ছে, তাই না? আওয়ার্স লিখতে হবে, এগুলো লিখিস কিন্তু, তোরাও প্রত্যেকে লিখিস, যে যেইভাবেই করিস না কেন। তোরা যদি এইভাবে না করিস নিশ্চয়ই তো আলাদা করে বের করবি। হ্যাঁ, 90টা কুড়ি হয়। এটা পরে দাঁড়া দেখি আর একবার দেখে নি, মিলিয়ে নি। পরেরটা দিবি। টাইম সেভ বলেছে 30 আর 20, তাই তো? টাইম সেভ বলেছে 30 আর 20, সরি এটা 20 বলেছিল না? তাহলে 20 আর 50 এটা 70 হবে। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দিলাম। এবার দেখ হয়ে গেল তো অব্দি। এবার লিখতে হবে তোকে রেট পার আওয়ার। রেট পার আওয়ার কত বলেছিল বল? কোশ্চেন পড়ে বল। রেট পার আওয়ার কত বলেছিল? 18 আর 15। 18 আর 15, ব্যাস হয়ে গেল, সাজিয়ে নিলাম। স্কিম কি বলেছিল? স্কিম কাকে কি স্কিম দেবে? বিমলকে কি স্কিম দেওয়া হবে? রোয়ান। বিমলকে দেওয়া হবে রোয়ান, আর রহিমকে কি দেওয়া হবে? হেলসে। আমার মতে বলে তোরা যেইভাবে অঙ্ক সেভাবে কর, কোনো সমস্যা নেই, সেটা সাজিয়ে দিস। ওইভাবে না করলে এটা সাজিয়ে দিস, অ্যাটলিস্ট এইভাবে সাজিয়ে দিস, এটা সাজিয়ে দিস, এটা কিন্তু সাজিয়ে দিস, বুঝতে পারলি? এটা এইটুক তো অ্যাটলিস্ট সাজিয়ে দে, তারপর তুই যেমন ভাবে করছিস কর। এটা করলে কি তোরও অঙ্ক করার সময় সুবিধা হবে, ঠিক আছে তো? যে খারাপ দেখবে তারও সুবিধা হবে, ঠিক আছে? এটা সাজিয়ে দিবি, সবসময় সাজিয়ে দিবি। আর যখনই অ্যান্সার ওয়ানে অঙ্ক করবি না, আগে এইভাবে সাজিয়ে নিবি, তারপর অঙ্ক করবি। আচ্ছা এবার কি করব? টাইম ওয়েজেস। টাইম ওয়েজ বের করার ফর্মুলা আমরা জানি টিটি ইন্টু আর, তাই তো? প্রথমে লিখবো কি এখানে? বিমল। বিমলের কত ছিল বল? টিটি কত ছিল? 60।
60 × 18 আর রহিম রহিম কত ছিল বল 50 × 15 বল কত হচ্ছে 60 × 18 1080 5×75 750 এবার চলে যায় বোনাস তাই তো বোনাস প্রথমে কার্ডটা করবো বিমল বিমলের বোনাসের ফর্মুলা কি হবে 1/2 সরি বিমল তো রোয়ান বলেছে বিমল রোয়ান বলে তাহলে কি লিখবো এখানে TT/TA ইন্টু TS ইন্টু R TT/TA ইন্টু TS ইন্টু R তুই এইভাবে করবি না বুঝিস তো তোর কাছে কিন্তু ভালো প্র্যাকটিস নেই তুই ওরা যেভাবে করছিস সেভাবে করবি ওটা বেশি ইজি তোর জন্য আরো বেশি ইজি হবে ঠিক আছে তো এটা হচ্ছে কারা করতে হবে যারা খুব ভালো করে প্রপার বুঝে গেছে তাদের জন্য এটা অ্যাপ্লাই ঠিক আছে তো কি লিখলাম বিমল TT/TA ইন্টু TS ইন্টু R তাহলে বল বিমলের TT কত ছিল দেখ 60 আর বিমলের TA কত ছিল 90 TS 30 রেট কত করে ছিল বল 18 করে 30 90 কাটলে 3 হলো 3 60 কাটলে কত হলো 20 হলো তো 20 ইন্টু 18 ইন্টু 3 কত হয় রে তো দেখি 1080 বেরিয়েছিল বোনাস 1080 বেরিয়েছিল তো বিমলের বোনাস বোনাস আসলে 60 বোনাস 360 তাহলে এখানে যোগ বিয়োগ ভুল করলাম দাঁড়া 1 মিনিট 30 কে 90 3 ও আচ্ছা হ্যাঁ 20 ইন্টু 18 দুগুণে 36 360 হচ্ছে ঠিক আচ্ছা বিমলের পর কি হলো রহিম রহিম রহিমের নিয়ম কি ছিল 1/2 ইন্টু TS ইন্টু R তাহলে 1/2 TS কত ছিল দেখ রহিমের 20 ইন্টু 15 মানে 150 750 আর 150 করলে হয় 900 1080 আর 360 কত হচ্ছে 1440 হয়ে গেল এটা হচ্ছে ওয়েজেস এটাকে বলা হয় গ্রস আর্নিংস এটাই বেরিয়েছিল দাদা তোরা যেমন করেছিস কোনো সমস্যা নেই ওটাই যদি ভালো বুঝি ওটাই করে রাখ ঠিক আছে এটা আমি দেখিয়ে দিলাম এইভাবেও করা যায় হ্যাঁ এটাও টুকবো একটু বিষয় দিয়ে দিচ্ছি আমি এটাও করা যায় ঠিক আছে যে কোনো একটা করলেই হবে কোনো ব্যাপার নেই যেটা করেছিস কোনো ভুল নেই ওটাও ঠিক পুরো ঠিক যেটা করেছিস সেটা পুরো ঠিক কোনো ভুল নেই এটাও করা যায় ওটাও করা যায় ঠিক আছে তো তবে যাই করিস না কেন আমি তোকে বলবো এইটুক পার্ট অ্যাটলিস্ট টুকে রাখিস এইটুক পার্ট টুকে রাখিস তুই যেই নিয়মে কর, এইটুক পার্ট টুকে এটা তো সোজা কোনো ব্যাপার নেই আচ্ছা আর কি কিছু বের করতে পারি এফেক্টিভ রেট বের করতে পারি আমাকে তাহলে এফেক্টিভ রেট বের কর ফর্মুলা কি ব্যাকে লিখে রাখুন ওয়েজেস বাই টিটি তাহলে 1440 বাই টিটি কত ছিল বল প্রথম জনের 60 তারপর 900 বাই সেকেন্ড জনের টিটি কত ছিল 50 কত হয়েছিল বলেন স্যার এটা তো 18 আর 24 শেষ অঙ্ক শেষ আচ্ছা এটা টুকবে বলছে
দেখ এই হয়ে গেল অঙ্কটা। এবার এর সাথে অরে কি দিয়েছিল দেখি, ওই একই ধরনের অঙ্ক বারবার দিয়েছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ ইচ ওয়ার্কার সেপারেটলি আন্ডার হেলসে আর রোয়ান প্রিমিয়াম প্ল্যান। দেখ কি বলেছে এবার, এক্স ওয়াই জেড থেকে একই অঙ্ক তিনবার দিয়েছে, একই অঙ্ক তিনবার দিয়ে পেপার তো এমনি এখানে 5 মার্ক উঠে গেল, ঠিক আছে তো। তো দেখ অঙ্কটা করি আমরা। ওটাতে আবার একটাকে দুটো করে করতে হবে। এক্স, হ্যাঁ বল, Each worker subject under health service. প্রতিটা ওয়ার্কারই হেলসে করতে বলেছে, রোয়ান করতে বলেছে, তিনজন ওয়ার্কার, ঠিক আছে। আচ্ছা শোন, প্রথমে কি লিখবি তোরা, লেখ টাইম অ্যালাউড, বল কত বলে টাইম অ্যালাউড। টাইম অ্যালাউড কত কত বলেছে লেখ। টাইম অ্যালাউড বলেছে 15, 20, 25, 15, 20, 25। আর টাইম টেকেন মাইনাস দিয়ে লেখ, টাইম টেকেন কত বলেছে। 25, 15 করে। 25, 15, 15। তাহলে দেখ প্রথম জন এক্স কে 15 ঘন্টায় কাজ করতে বলেছে, 25 ঘন্টা নিয়েছে, তার মানে টাইম সেভ কত হবে, নীল। বলিস না কিন্তু স্যার মাইনাস, বলবি না কিন্তু, নীল। শিখিয়েছিলাম তো এগুলো। আচ্ছা ওয়াই 20 ঘন্টায় করতে বলছে, 15 ঘন্টায় করেছে, টাইম সেভ কত হবে 5, এটা 10। টাইম সেভ কত হলো, এটা হলো। তাহলে একটা জিনিস বাঁচোয়া, এক্স এর কিছু বোনাস হবে, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, রেট পার আওয়ার, লেখ রেট পার আওয়ার কত কত বলেছে বল। সকালে সবারই 10, ঠিক আছে। নেক্সট কি করব, স্কিম। স্কিম লেখার দরকার, কারণ তুই বলি সবাইকে হেলথ আর রান করতে বলছি, একটু কোশ্চেনটা একটু দেখে নি, সবাইকে বলেছে তো, ওপরে বলেছে নিশ্চয়। আচ্ছা হেলথ এর ওয়ান দুজনকেই করতে, দুজনই করতে বলছে, দুটো মেথডেই করতে হবে সবার। তাহলে প্রথমে কি লিখবো, টাইম ওয়েজেস, ফর্মুলা কি হবে, টিটি ইন্টু আর। তাহলে টিটি কত ছিল, দেখ 25 ইন্টু 10, প্রথমটা হবে 250, তো 15 ইন্টু 10 কত হবে 150, 150, একই না। যদি অসুবিধা হয় এটা দেখিয়ে দে, যে খাতা দেখবে, তোরা যদি একটু বড় হতেই কলেজ পড়তে, তাহলে এইটুকু লিখলেই হয়ে গেল। এটা যে খাতা দেখবে সে আবার অখুশি হতে পারে, তাই জন্য একটু লিখে দিচ্ছি, এক্স কত 25 ইন্টু 10, ওয়াই কত 15 ইন্টু 10, আর জেড কত 15 ইন্টু 10, হয়ে গেল। টাইম হয়েছে হয়ে গেল, কি রে এক লাইনে তো হয়ে গেল অঙ্কটা শেষ। বোনাস, ঠিক আছে। বোনাস কার নিয়মে করবো, প্রথম বোনাসটা করবো কার নিয়মে বল, প্রথমে হেলসে করি তাই তো। তাহলে কি লিখবো, 50/100 ইন্টু টিএস ইন্টু আর। বোনাস তো প্রথম জনের হবে, একটু ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড জন ওয়াই, ওয়াই এর 1/2, টিএস কত ছিল ওয়াই এর বল 5, আর রেট কত করেছিল 10, 10কে 2 ভাগ করলে 5 হয়ে গেল, ঠিক আছে। আর জেড, জেড এর কত ছিল 1/2 ইন্টু 1/2 ইন্টু কত ছিল বল 10 ইন্টু 10, তাহলে কত হচ্ছে 50, ঠিক আছে। এটুকু যোগ করে দিলাম, 250, 155, 200। তোদের কি এটাই বেরিয়েছিল বলতো, ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান, তোদের কি এটাই বেরিয়েছিল। ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান এটাই বেরিয়েছিল তোদের প্রত্যেকের, ঠিক আছে। ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান হয়ে গেল 250, বুঝতে পারছি এটা কিভাবে করলাম, এক পেজে হয়ে গেল। দেখ ওই লেখালেখি হচ্ছে, এটা তো অনেক বেটার, লেখালেখি হচ্ছে এইভাবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এক্সট্রা বাঙালি গেল, হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা বোনাস বোনাস তুই যদি টাইম বাঁচাতে পারিস তাহলে তো বোনাস, বোনাস কাকে দেয়, এক্সট্রা টাইম বাঁচায়নি। 25 ঘন্টা করেছে, টাইম বেশি নিলে কোনো মাইনাস নেই। আচ্ছা দেখ শোন, হয়ে গেল তো এত অব্দি। এবার কি করবো দেখ, এত অব্দি হয়েছে তারপর বলবো আমি। এবার রোয়ানটা করবো, কি লিখবো, টাইম ওয়েজেস, আবার লিখবো প্রথম দিয়ে টাইম ওয়েজেস। টাইম ওয়েজ অলরেডি বের করা ছিল, আর বের করছি না, ওরাই দেখে দেখে বসি, 250, 150, 150, 250, 150, 150,
প্লাস বোনাস। বোনাস বের করা ফর্মুলা কি? টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। ঠিক আছে, এক্স এর তো হবে না, এক্স এর বোনাস নীল, কিন্তু ওয়াই এর টিটি কত ছিল বল? ওয়াই এর টিটি 5, তাই তো? না, কত রে? ওয়াই এর টিটি 5 ছিল না, বলতো কত ছিল ওয়াই এর টিটি? ওয়াই এর টিটি ছিল 15, আর টিএ কত ছিল? 20। তাহলে টিএস ছিল 5 আর রেট ছিল 10 করে। তাহলে কত হচ্ছে? 10 কে 2 মানে 37.5। এই ওয়াই এর বোনাস কি 37.5? জেড এর টিটি কত ছিল? 15 আর ওটা 25। 15/25 ইন্টু 10 ইন্টু 10 কত হচ্ছে? 60 হচ্ছে। পরের জনের বোনাস কি 60 হচ্ছে? 250। ঠিক আছে, এটা 187.5 আর এটা হচ্ছে 210 হয়ে গেল। লিখবো ওয়েজেস আন্ডার লোয়ান প্ল্যান। একটা 8 নম্বরের জন্য এই এক পা তো করাই যায়, এটা এইভাবে করলাম, এক পা তো করাই যায়। পুরো এক পাতাই হয়ে যেতে। ঠিক আছে, 8 নম্বরের জন্য এক পাতা করাই যায়। দেখ, আমি কিন্তু বারবার বলছি ফোর্স করছি না, এইভাবেই করতে হবে এরকম ছক ফেলে। তুই নিজের মতো লিখে লিখেও করতে পারিস, ঠিক আছে? যেটা তোর কাছে বেটার লাগবে সেটা করবি। পরীক্ষার হলে গিয়ে সেটাই করবি যেটা তো প্র্যাকটিস থাকবে, ঠিক আছে? যেটা প্র্যাকটিস হবে সেটাই করবি। বল তাহলে অঙ্কটা হয়ে গেল, বোঝা গেল অঙ্কটা? বের করে না এটা নম্বর দেবে না। অঙ্ক যদি তোর প্রসিডিওর ঠিক থাকে, অঙ্ক করার প্রসেস যদি ঠিক থাকে, তুই যেইভাবেই কর তোকে নাম্বার দিতে বাধ্য, দিতেই হবে নাম্বার। প্রসেস ঠিক থাকতে হবে, রুল মানতে হবে। রুল তো মেনেছিস তুই? ধর এটাই অ্যান্সার বেরিয়েছিল তো? হ্যাঁ, এটা কিন্তু দাগ কাটি, পরীক্ষা দাগ কেটে দেবে, জানিস তো? পুরো দাগ কেটে দেবে, এটা তো বুঝে গেলি। তুই বাড়িতে কষ্টের জন্য স্টোর লেজার তো পারিস করতে, আর এই লেবারের হ্যান্ডসেট আনটা ভালো করে কর, এটা তো ইজি করা যাচ্ছে। ওটা 210 ছিল। আচ্ছা দেখ, তাহলে হয়ে গেল আমাদের কস্টিং পার্টটা শেষ হয়ে গেল, তাই তো? তুই দেখ, তোর যে পেপার প্যাটার্ন করেছিল, যে ওই অঙ্কটাই তৈরি করেনি। কোন অঙ্কটা? পিস সেটই দেয়নি, পিস সেটের অঙ্কই দেয়নি। ও যেটা কোশ্চেন করেছে, যে 2 এর দাগে যে অঙ্কটা ছিল না, 2 এর দাগে যে স্কুলে যে ম্যাম কোশ্চেন করেছে, এখানে পিস সেট একটা অঙ্ক তুলে দেওয়া উচিত ছিল, ঠিক আছে তো? কিন্তু 3 এর দাগে যেটা ছিল, ঠিক আছে কোশ্চেন, ঠিক আছে এটা কর, 3 এর দাগের কোশ্চেন ঠিক করেছে, কোনো ভুল নেই। চলে আয়। এই 4 এর দাগের কোশ্চেন, ট্যাক্সে চলে আসছি। হ্যাঁ, বলেছে কি? তোকে বলেছে গিভ 4 এক্সাম্পল, ঠিক আছে? গিভ 4 এক্সাম্পল অফ ডিমড ওনার। মনে পড়ে বিবেচিত মালিক পড়িয়েছিলাম, ডিমড ওনারশিপ। ডিমড ওনারশিপের 4টে উদাহরণ, 5টা পড়িয়েছিলাম, 4টে উদাহরণ লিখতে বলেছে। 4টে উদাহরণ দাও, মানে 4টে করতে হবে পয়েন্টগুলো। এর সাথে দিয়েছিল থিওরি, দিয়েছিল কি? হোয়াট ডু মিন বাই, ঠিক আছে? বলছিল হোয়াট ডু মিন বাই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম হাউস প্রপার্টি কাকে বলে? আচ্ছা, বিতে বলেছিল কি? হোয়ার ফুল ভ্যালু অফ কনসিডার ইজ টেকেন এজ ডিমড ভ্যালু। কখন ফুল ভ্যালু অফ কনসিডারকে ডিমড ভ্যালু বলা হয়? অঙ্ক দেখ, ক্যাপিটাল গেনের অঙ্ক জেনারেলি আসে না, বাট করে দিচ্ছি জেনারেলি দেয় না, তোদের স্কুলেই দিয়েছে দেখলাম ক্যাপিটাল গেনের অঙ্ক। ফি টেস্টও দিয়েছিল, ফাইনালও দিয়েছিল, করে নি, আমরা করিয়েছিলাম ক্লাসে একটা, আবার করে দিচ্ছি, শুনবি কিন্তু। ভালো অঙ্ক করে দিচ্ছি, চিন্তা নেই, শিখিয়ে দেবো, ঠিক আছে তো? শেখর দাস পারচেস শেয়ার, ঠিক আছে? শেখর, হ্যাঁ ওই তো তোর কোন পেশা, ওই 4 এর দাগে 4 এর বীর অরেরটা করাচ্ছি। বলছে শেখর দাস কি কিনেছে?
শেয়ার কিনেছে, কবে শেয়ার কিনেছে ডেটগুলো পড়বি, একটু মনোযোগ সহকারে শুনবি, এই টাইপের অঙ্ক আগে করিসনি। কবে শেয়ার কিনেছে বল? 21শে জানুয়ারি 2018 সালে শেয়ার কিনেছে। কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে কিনেছে। শেয়ারটা বিক্রি করেছে কবে বল? শেয়ারটা বিক্রি করেছে 16ই আগস্ট 2022। কবে শেয়ার বিক্রি করেছে? 16ই আগস্ট 2022। যে কোশ্চেন সেট করেছে সে একটু ভুল করেছে। কোশ্চেন সেটে একটু ভুল করেছে। সে কি ভুল করেছে? যাই হোক আমি ভুলটা ধরেই অঙ্কটা করব। যে কোশ্চেন সেট করেছে এখানে বলছে শেয়ারটা বিক্রি করেছে 22, 16ই আগস্ট 22। 16ই আগস্ট 22 মানে কত জানিস? কোন বছর হয়? 16ই আগস্ট 22 মানে 22-23। কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কত জানি? 23 তো। আচ্ছা, ওর দেওয়া উচিত ছিল ডেটটা 16ই আগস্ট 22 এর জায়গায় 16ই আগস্ট 23 দেওয়া উচিত ছিল। ঠিক আছে? যাই হোক যেমন আমি বললাম কি যেমন ভুল দিয়েছে তেমন ভুল কোশ্চেন ধরে আমরা এগোবো। ঠিক আছে তো? না কোনো চেঞ্জ করার দরকার নেই। কি বললাম বুঝতে পারলি তো? ঠিক আছে তো? শেয়ার তোদের থিওরি পড়েছিলাম তো? শেয়ার আমি যদি জিজ্ঞাসা করি একটা শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করি শেয়ার ক্যাপিটাল অ্যাসেট হ্যাঁ কি না? শেয়ার ক্যাপিটাল অ্যাসেট। শেয়ারের মেয়াদ কি ছিল? কত বছর হলে এটা লং টার্ম হয়? লিস্টেড হলে কত বছর? 1 বছর। আর আনলিস্টেড হলে 2 2 বছর। স্যার আমি কি বলবো এটা লিস্টেড না আনলিস্টেড? কিছু বলেনি তো। মানে লিস্ট। তাহলে কিছু না বললে সবসময় তুই লিস্টেড ধরবি, কিছু না বললে সবসময় তুই লিস্টেড ধরবি। যে কোশ্চেন সেট করে তার এটাও লেখা উচিত ছিল লিস্টেড শেয়ার নাকি আনলিস্টেড শেয়ার লেখা উচিত ছিল। ঠিক আছে? লিস্টেড হলে কত অ্যাকচুয়ালি দেখ যে কোশ্চেন সেট করে সে তো কোনো এক জায়গা থেকে কোশ্চেনটা টুকেছে, তাই না? যেখান থেকে কোশ্চেনটা টুকেছে সেখানে শেয়ার লেখা ছিল। আমি কালকে অঙ্কটা করিয়েছি, কলেজে করিয়েছি এই অঙ্কটা। ঠিক আছে তো? সেখানে শেয়ার লেখা ছিল, ওখানে লিস্টেড লেখা ছিল না। বুঝতে পারলি তো? তো এই অঙ্কটা বহু বছর আগে পরীক্ষায় এসেছিল, তখন শেয়ার ছিল, তখন লিস্টেড আনলিস্টেড বলে কোনো ক্যাটাগরাইজ ছিল না। ঠিক আছে? তখন শুধু শেয়ার ছিল। তো যাই হোক, তাহলে লিস্টেড কিছু না বললে শেয়ার লিস্টেড ধরতে হয়। আর লিস্টেডের মেয়াদ কত বললাম? 1 বছর। তুই কিনেছিস কত দেখ তুই বল? 18 সালে কিনে 22 এ বিক্রি করেছিস। 1 বছরের বেশি না কম? আরে 18 থেকে 22 এত কি ভাবতে হয়? আরে 18 তে কিনে 22 এ বিক্রি হয়েছে, 1 বছরের বেশি না কম? বেশি। 1 বছরের বেশি। তাহলে লং টার্ম হয়ে গেল। তোর পরীক্ষাতে এরকম অঙ্ক দিতে পারে, বাদ দে। অঙ্ক না দিয়ে তোকে তো বলতে পারে যে আমি শেয়ার কিনেছি এত তারিখে আর শেয়ার বিক্রি করেছি এত তারিখে। বলো এটা শর্ট টার্ম নাকি লং টার্ম? করিসনি এরকম? বউ ছিল। তাহলে এটা দেখে কি বুঝতে হবে? যদি এটাই যায় তাহলে কি বলি শর্ট টার্ম না লং টার্ম? লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। বলে কেন? কারণ তোকে বলতে হবে আমরা জানি যে লিস্টেড কোম্পানির শেয়ারস স্যার মেয়াদ হয়, হোল্ডিং পিরিয়ড হয় 1 বছর। আর এটা 1 বছরের বেশি সময় হোল্ড করেছি তাই এটাকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলে। সিম্পল জিনিস। এরকম দিতেই পারে কোশ্চেন। এরকম দেখ এই অঙ্ক না দিলে এরকম তো দিতে পারে। এটা তো বহু করেছি। কেন লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বা কেন শর্ট টার্ম? অ্যাসেসমেন্ট আচ্ছা শোন, অঙ্কটা করব, অঙ্কটা করি। শোন, কিচ্ছু না, একটা রুপিসের একটা ঘর বলে ঠিক আছে তো? প্রথমে লেখ সেল কনসিডারেশন, প্রথমে লেখ সেল কনসিডারেশন। লেখ 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 আর কর 2 লাইনের অঙ্ক, 2 লাইনের অঙ্ক, 2 লাইনের অঙ্ক। দেখ এই অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন না, হয়তো অনেকে জানে না, কিন্তু 2 লাইনের অঙ্ক, 2 লাইন, 2 লাইনে করলে অঙ্ক শেষ। 2 লাইনের অঙ্ক, 2 লাইনে 4 নম্বর, দুটো লাইন লিখলে 4 নম্বর পেয়ে যাবে। সেল কনসিডারেশন, ঠিক আছে? কি লিখলাম? আচ্ছা বল, আমাকে বল, তোরা কোশ্চেন পড়, কোশ্চেন পড়, ভালো করে কোশ্চেন পড়ে বল। শেয়ার বিক্রি করে কত টাকা পেয়েছিস? শেয়ার বিক্রি করে কত টাকা পেয়েছিস বল? হ্যাঁ, 13,000 টাকা পেয়েছিস শেয়ার বিক্রি করে। ঠিক আছে? শেয়ার বিক্রি করে কত টাকা পেয়েছিস? 13,000 টাকা। এই তো। ঠিক আছে তো? শেয়ার বিক্রি করে পেয়েছিস 13,000 টাকা। আচ্ছা, এবার মাইনাস, আমি তোকে একটা সিম্পল জিনিস বোঝাচ্ছি, মন দিয়ে শুনবি। তুই শেয়ার বিক্রি করে কত টাকা পেয়েছিস? 13,000 টাকা। অ্যাকচুয়ালি শেয়ারটা তোরা কি বললি? স্যার এটা তো ক্যাপিটাল অ্যাসেট। তো কোনো একটা ক্যাপিটাল অ্যাসেট বেচে লাভও হতে পারে, লসও হতে পারে। তো লাভ বা লস কি করে বের করবি? কোনো কিছু লাভ বা লস কি করে বের করবি? স্যার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তো লাভ বা লস বের, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তো লাভ বা লস বেরিয়ে যায়। মানে সেল থেকে কস্ট বাদ দিলেই তো প্রফিট বা লস বেরিয়ে যায়। তাহলে কি বাদ দেওয়া উচিত? সেল থেকে কি বাদ দেওয়া উচিত? সেল থেকে কি বাদ দেওয়া উচিত? কস্ট বাদ দেওয়া উচিত। তাহলে কি লিখবি? ভালো করে শুনবি। এখানে লিখবি আইকোয়া। কি বললাম? আইকোয়া। আইকোয়া মানে হচ্ছে ফুল ফর্ম বলছি, আইকোয়ার ফুল ফর্ম ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। কি লিখলাম? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। মন দিয়ে শুনবি। তোরা পড়েছিলি, একটা ডিফারেন্স পড়েছিলাম, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের সঙ্গে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ডিফারেন্স বলেছিলাম না? দেখবি ডিফারেন্স লেখাও ছিল বইতে। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটে ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যায় না, কিন্তু লং টার্মে ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যায়। কি বললাম?
শর্ট টার্মে ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যায় না, কিন্তু লং টার্মে ইন্ডেক্সের বেনিফিট পাওয়া যাবার বলছি। ইন্ডেক্সের বেনিফিট কোথায় পাওয়া যায় আমি তোকে বলছি, সিম্পল জিনিস বোঝ, ইন্ডেক্স ব্যাপারটা বোঝ, কি ইন্ডেক্স জিনিসটা কি। কে তোরা যে বাড়িতে বসবাস করিস, আজকে 24 সাল, তো বাড়িটা তৈরি হয়েছিল তো, যে বাড়িটা বসবাস তৈরি হয়েছিল, কবে তৈরি হয়েছিল? ধর কারোর বাড়িতে তৈরি হয়েছিল, সাপোজ আমি বললাম তার 2000 সালে তৈরি করেছিল কেউ, সাপোজ। তো 2000 সালে যখন বাড়ি তৈরি করেছিল, তখন তোর বাড়িটা তৈরি করে তোর লেগেছিল সাপোজ 10 লাখ টাকা। আজকে ধর ওই বাড়িটা তুই বিক্রি করছিস, আজকে সাপোজ 24 সালে ধর তোর একটা ভালো থাকতে চাইছিস না এখানে, বাইরে অপশন আছে, বাইরে চলে যাবি, তো বাড়িটা বিক্রি করছিস। তো বাড়িটা ধর আজকে বিক্রি করে তুই 80 লাখ টাকা পাচ্ছিস সাপোজ। কিছু নরমাল কথা বললাম, এখন এরকমই দাম পাওয়া যাবে। এখন আসে 2000 সালে বাড়িটা তৈরি করে 10 লাখ টাকা লেগেছিল, আজকে তুই বাড়িটা বিক্রি করে 80 লাখ টাকা পাচ্ছিস, ঠিক আছে তো? তো দেখ, তো সরকার, তুই যখনই বাড়ি বিক্রি করলি কিচ্ছু করবে না, সরকার বলে তুমি বাড়ি বিক্রি করছো, টাকা দাও, ট্যাক্স দাও, ট্যাক্স। সরকার 80 লাখ টাকা দিয়ে তুই কামালি, সরকার তোর থেকে 20% ট্যাক্স নিয়ে চলে যাবে, 16 লাখ টাকা ট্যাক্স নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো বাড়ি বিক্রি করলে দেখ ব্যাপারটা কি হয়, বাড়ি বিক্রি করলে ট্যাক্স হয় না, তুই যে বাড়ি বিক্রি করে কত টাকা লাভ করলি, লাভের উপর ট্যাক্স নেই। কারণ টপিকটা কি, ক্যাপিটাল গেইন ট্যাক্স। বাড়ি বিক্রি করে তুই কত টাকা লাভ করলি তার উপর ট্যাক্স নেবে। তো তুই বাড়ি বিক্রি করলি 80 লাখ টাকা দিয়ে, এবার বাড়ির থেকে খরচা বাদ দিবি না? এখন তুই কত বাদ দিবি বল, তুই নিজে বললি স্যার আমি তো বাড়ি তৈরি করতে 10 লাখ টাকা লেগেছিল, 10 লাখ টাকা বাদ দেবো। সিম্পল জিনিস ভাব, তুই কি বলবি, তোদের সেন্স কি বলবে? স্যার আমি বাড়ি আজকে বিক্রি করলাম 24 সালে 80 লাখ টাকা দিয়ে, আর বাড়িটা তৈরি করতে 10 লাখ টাকা লেগেছিল, তাহলে তো আমার লাভ হয় 70 লাখ টাকা। তো তুই পড়াশোনার স্টুডেন্ট বলে এটা বলবি, আজকে তুই পড়াশোনার স্টুডেন্ট বলে তুই বলবি 70 লাখ টাকা লাভ হয়েছে। তুই যখন নিজে যখন ট্যাক্স দিবি তখন তুই বলবি না 70 লাখ টাকা তোর লাভ হয়েছে, তুই বলবি আরো কম লাভ হয়েছে। জানিস তো কেন? তুই এই গল্পটা তুই গভর্নমেন্টকে বলবি যে না আমি যখন বাড়ি তৈরি করেছিলাম 2000 সালে, তখন বাড়ি তৈরি করতে 10 লাখ টাকা লেগেছিল, ওই বাড়িটা যদি আমি আজকে তৈরি করি 10 লাখ টাকায় তৈরি করতে পারবো? 10 লাখ টাকায় কোনদিন তৈরি করতে পারবো? জীবনে তৈরি করতে পারবো না। কারণ তখন 2000 সালে ইট, বালি, সিমেন্ট, লেবার, মিস্ত্রি যা রেট ছিল, আজকের দিনে তাই রেট আছে? তাই রেট তো নেই। এখন তো প্রচুর রেট বেড়ে গেছে। তখন হয়তো 150 টাকা দিয়ে লেবার মিস্ত্রি 150 টাকায় কাজ করানো যেত। 90 টাকা 60 টাকা এরকম রেট ছিল। এখন আজকের দিনে দাঁড়িয়ে লেবার মিস্ত্রি 1300 টাকা নিয়ে চলে গেল। ভাব তখন 150 টাকা ছিল, 1300 টাকা, কি হিউজ রেট বেড়ে গেছে। তার মানে গভর্নমেন্টও ব্যাপারটা বুঝতে পেরেছে, হ্যাঁ আজকের দিনে যে এরকম বাড়িটা বিক্রি মানে তৈরি করতে হয় 10 লাখ টাকা তো হবে না। কত আজকের দিনে এই বাড়িটা বিক্রি করতে কত টাকা তৈরি হতে পারে? এর জন্য গভর্নমেন্ট একটা ইনডেক্স জারি করেছে, ইনডেক্স বলে একটা জিনিস জারি করেছে, ঠিক আছে? আর ইনডেক্স কখন সম্ভব? লং টার্মের ক্ষেত্রেই সম্ভব, শর্ট টার্মের জন্য হবে না, লং টার্মের জন্য সম্ভব, ঠিক আছে তো? তাহলে গল্পটা বুঝতে পারলি, গল্পটা কি বলেছে? ইনডেক্স তাহলে কি বুঝতে পারলি, ইনডেক্স কেন দরকার হয়? লং টার্ম অ্যাসেটের জন্য, লং টার্মের ক্ষেত্রে, শর্ট টার্মে কিন্তু ইনডেক্স বেনিফিট পাওয়া যায় না, ঠিক আছে? এটাও জেনে রাখলি পরীক্ষা যদি কখনো যদি এমসিকিউ আসে, এটাও মনে রাখবি, ইনডেক্স বেনিফিট কোথায় পাওয়া যায়, শর্ট টার্ম, লং টার্ম, লং টার্মে পাওয়া যায়। আচ্ছা এটুকু আমি মুছি, তারপর আবার পড়ি কোশ্চেনটা। আমাকে বল, শেয়ার কিনেছিলি কত টাকা দিয়ে? আমি কবে কিনেছিলি, শেয়ার কিনেছিলি কবে বল? শেয়ার কিনেছিলি কবে বল? শেয়ারটা কেনা হয়েছিল কবে? শেয়ার কেনা হয়েছিল কবে বল? 21শে জানুয়ারি 18, মানে কি 17-18, হ্যাঁ কি না? 17-18, ঠিক আছে, 17-18। তুই শেয়ার কিনেছিলি কবে বল? ভালো করে শুনবি, কিচ্ছু ক্যালকুলেশন করার দরকার নেই, দেখ এটা জানিস না ভালো করে দেখ, শেখ। 17-18তে শেয়ার কিনেছিলি, তাই তো? শেয়ারটা বিক্রি করছিস কবে বল? 22-23, এই তো 22-23 না 23-24, দেখ তো 22-23, 22-23 বিক্রি করছিস, হ্যাঁ কি না? 23 দাঁড়া 22-23, ওটা বলেছিল 22-23, দেখ ভালো করে পড়। 16ই আগস্ট 22 মানে 22-23, আমি লিখেও দিয়েছি। তাহলে 17-18তে তুই যে শেয়ার কিনেছিলি, আচ্ছা তোর নিচে না ওরা, স্যার ইন্ডেক্স কি করে জানবো কোন বছর কত ইন্ডেক্স, তো কিচ্ছু চিন্তা করতে হবে, তো পরীক্ষার হলে বলে দেবে, দেখ নিচে বলে দিয়েছে কোশ্চেনে। 17-18 ইন্ডেক্স কত ছিল বল? 272। তাহলে 17-18 ইন্ডেক্স ছিল 272, আর 22-23 ইন্ডেক্স কত বলেছে বল? 322। মানে 17-18তে তুই যে জিনিসটা কিনেছিলি তখন মার্কেটে ইন্ডেক্স চলছিল 272, আর আজকে এটা বিক্রি তার ইন্ডেক্স 331। তাহলে দেখি কত চেঞ্জ হয়েছে। তাহলে 1 টাকা, 17-18 1 টাকা ইন্ডেক্স হলে আজকে কত? 331/272, হ্যাঁ কি না? ঐকিক নিয়ম করছে, আরে ঐকিক নিয়ম কিসে, ঐকিক নিয়ম জানিস? 17-18তে 272 ইন্ডেক্স থাকলে আজকে ইন্ডেক্স 331, 17-18 1 টাকা থাকলে আজকে কত? 331/272, ইন্টু কি হবে? ইন্টু তুই যে কিনেছিলি 17-18তে শেয়ার কত টাকা দিয়ে কিনেছিলি? হ্যাঁ কত টাকা দিয়ে কিনেছিলি বল? 10,000। তাহলে আজকে কত? 12,000
169 এই ক্যালকুলেটরতে এটা বেরিয়েছে ওই প্লাস 10,000 ইন্টু 331 ডিভাইড বাই 272 কত হচ্ছে 12,169। আচ্ছা কনসেপ্টটা বুঝতে পারলি তো কি করে হলো? এবার ধর তুই ঐকিক নিয়ম অনেকে করতে পারে না, দেখ ঐকিক নিয়ম পারে নাকি, সবাই পারে, তাই বলেছি এটা ইন্ডেক্স কস্ট অ্যাকুইজিশন কি করে বের করতে হবে। তুই কত টাকা, এখানে কি লিখো 10,000 টাকা, 10,000 কেন, তোকে তুই 17-18 সালে 10,000 টাকা দিয়ে শেয়ার কিনেছিলি, আজকে তার দাম কত, আজকে তার দাম কত, তাই তো? তাহলে কি লিখবো, 10,000 টাকা লিখলাম, সে 10,000 টাকা কি শেয়ার কেনার দাম, কি বললাম শেয়ার কত টাকা থেকে সেই দাম 10,000 ইন্টু ওপরে কি লিখবো স্যার, ওপরে লিখবো যে বছর তুমি বিক্রি করছো, ভালো করে শুনবি, যে বছর তুমি বিক্রি করছো সে বছরের ইন্ডেক্স কত। যে আমি আবার বলছি, দুবার বলি শোন, যে বছর আমি শেয়ার বিক্রি করছি সে বছর ইন্ডেক্স কত, মানে কোন বছর শেয়ার বিক্রি করেছি, 22-23, তো 22-23 ইন্ডেক্স কত ছিল 331, উপরে হলো 331, নিচে কত লিখতে হয়, যে বছর কিনেছি সে বছরের ইন্ডেক্স, যে বছর কিনেছি সে বছর ইন্ডেক্স কত 272, এই তো বাদ দিই তো অঙ্ক শেষ। 13,000 থেকে যদি 12,169 বাদ দিস কত হচ্ছে 831 টাকা, এটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন, অঙ্ক শেষ। ঠিক আছে? হুম। হুম। তাহলে স্কুলে খুব শব্দ আসছে। আচ্ছা হয়ে গেল এটা। এরপরে দেখ সি এর দেখ একটা আদার্স সোর্সের অঙ্ক দিয়েছিল, দেখি আদার্স সোর্সের অঙ্কটা কেমন দিয়েছিল, এটা পারবি। ইন্টারেস্ট রিসিভড অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, মনে করার চেষ্টা কর, এটা কোন সেকশনে ছিল, পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কোন সেকশনে বলে 10-15, 10-15 এর রুল কি ছিল, যদি তোমার সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে কত টাকা ছাড় পাওয়া যায়, 3,500 টাকা, আর ডবল অ্যাকাউন্ট হলে জয়েন্ট অ্যাকাউন্ট হলে 7,000 টাকা। এখানে কিছু বলেনি, মানে সিঙ্গেল অ্যাকাউন্ট, তার মানে তুই ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 6,000 টাকা লিখতে পারবি না, 6 থেকে 3.5 বসেই বাদ দিয়ে বসাতে হবে, আর যদি না বসাস তাহলে নাম্বার কেটে দেবে। কি বললাম মনে আছে তো, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে 3,500 টাকা অব্দি ছাড় আছে, ঠিক আছে? তুই আজকে আমি তোকে নর্মালি কথা বলছি, তোদের ভালো করে শুনে রাখ, তুই যদি পোস্ট অফিসে অনেকে টাকা রাখে, ব্যাংকে যেমন সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়, পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়, আমি কিছুদিন আগে খুলেছি, ঠিক আছে? তাহলে টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়া যায়, 3,500 টাকা অব্দি ছাড় আছে, ট্যাক্স নেবে না। তুই তো 5,000 টাকা পেলি, তোর থেকে 1,500 টাকা, 1,500 টাকা ট্যাক্স, ওই 1,500 টাকা ট্যাক্সেবল ইনকাম হবে, বুঝতে পারলি তো কি বললাম? কিন্তু ব্যাংকে যদি তুই ব্যাংকে থেকে 5,000 টাকা ইন্টারেস্ট পাস, 5,000 টাকাই ট্যাক্সেবল ইনকাম, গল্পটা বুঝতে পারলি কি বললাম, দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি? ব্যাংকে থেকে যে টাকাটা ইন্টারেস্ট পুরোটাই ট্যাক্সেবল,
কিন্তু ওখানে এক্সামটা চেঞ্জ। বুঝা গেল কি বললাম? আচ্ছা, আশা করি বুঝতে পারলি। ইন্টারেস্ট রিসিভ ফ্রম ন্যাশনাল ডেভেলপমেন্ট বন্ড, ঠিক আছে? এই ডেভেলপমেন্ট বন্ড থেকে তুই ইন্টারেস্ট পাচ্ছিস। তো বলছে ইন্টারেস্ট রিসিভড ফ্রম ডিবেঞ্চার অফ এ কোঅপারেটিভ সোসাইটি, ইন্টারেস্ট যেগুলো সব চলে আসবে, ডিভিডেন্ড রিসিভ সব চলে আসবে। তাহলে বুঝতে পারলি অঙ্কটা আরম্ভ করে দেয়। ইজি আছে। হ্যাঁ আরম্ভ করে কর, তারপর দেখছি আমি। আচ্ছা, এটা একটু যখন অঙ্ক করবি, এটা তোরা কি করেছিলি পরীক্ষার হলে আমি জানি না, যে ন্যাশনাল ডেভেলপমেন্ট বন্ড, এখান থেকে যদি কোনো ইন্টারেস্ট পাস, এটা কিন্তু এক্সেম্ট। এটা এক্সেম্ট অর্থাৎ আসবে না, নীল লিখতে হবে, ঠিক আছে? এটা নীল লিখতে হবে। এখন হচ্ছে অঙ্কটা করে দিচ্ছি। দেখ কি লিখছে, প্রথমে লিখবো ইন্টারেস্ট রিসিভড ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, লাইক ইন্টারেস্ট রিসিভড ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা লিখবো? ৬,০০০ থেকে কত বাদ দেবো বল? ৩,৫০০ টাকা বাদ দিয়ে কত? ৪,০০০ টাকা না রে? তারপর কি বলেছে? তারপর বলেছে ইন্টারেস্ট রিসিভ ফ্রম ন্যাশনাল ডেভেলপমেন্ট বন্ড এক্সেম্ট। ইন্টারেস্ট রিসিভ ফ্রম ন্যাশনাল ডেভেলপমেন্ট বন্ড। এক্সেম বলে নীল হলো, ঠিক আছে তো? নেক্সট কি বলেছে? ইন্টারেস্ট রিসিভ ফ্রম ডিবেঞ্চার অফ এ কোঅপারেটিভ সোসাইটি, ৫,০০০ টাকায় চলে আসবে। ইন্টারেস্ট রিসিভড ফ্রম ইন্টারেস্ট রিসিভ ফ্রম ডিবেঞ্চার অফ এ কোঅপারেটিভ সোসাইটি অফ আ কোঅপারেটিভ সোসাইটি। কত টাকা ছিল বল? ১০,০০০ টাকা। ১০,০০০ টাকায় লিখি। আচ্ছা, ৫,০০০ টাকা, ঠিক আছে, ৫,০০০ টাকা বসিয়ে দিচ্ছি। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ৫,০০০ টাকা। আগেরটা ৫,০০০ টাকা বললি না? তারপরটাও ৫,০০০ টাকা হবে। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান টি কোম্পানি লেখা যায় না? ও ঠিক আছে, ইন্ডিয়ান কোম্পানি লিখে দেবে, অসুবিধা নেই। শেষ হয়ে গেল। ১০ আর ২,৫০০ মানে ১২,৫০০ হলো অ্যান্সার। একটা ভুল হলে এজন্য একটা নাম্বার পাবে, ৪টে পয়েন্ট ৪ নাম্বার, ঠিক আছে? তাহলে কি লিখবি? এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এর সঙ্গে অড দিয়েছে দেখ। জেনারেলি এই চ্যাপ্টার থেকে অঙ্ক কম্পালসারি থাকবে, থিওরি অড দেবে না। বলছে ক্যাজুয়াল ইনকামের বৈশিষ্ট্যগুলো লেখো। আচ্ছা, হাউস প্রপার্টি, প্রথম হাউসটা কর। কি বলেছে? এ তো পুরো বইয়ের অঙ্ক ওলা আমাদের। আমি যে বই দিয়েছি এর মধ্যে আছে, বিশ্বনাথ ঘোষের অঙ্কটা করানো, এই অঙ্কটা করানো, ও করানো।
বলছে কি শ্রী বিশ্বনাথ ঘোষ ইজ দ্য ওনার অফ 2 হাউস, ও দুটো বাড়ির মালিক, কিন্তু বাড়ির শহর বললি কোন শহরে, চিন্তা নেই। তাহলে এই অঙ্কটা তোকে কি বের করতে বলেছে বল, তোকে কি বের করতে বলেছে, বলছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করো, তার মানে রুপিসের 3টে ঘর কর। এই অঙ্কটা সবার ঠিক যাবে, কোনো ভুল নেই। রুপিসের 3টে ঘর কর। কি লিখবি প্রথমে, লিখবো হাউস ওয়ান, প্রথমে লিখবো হাউস ওয়ান, ব্যাকেটে লিখবো কি লেট আউট, লেট আউট। প্রথমে কি লিখবো মিউনিসিপাল ভ্যালু, কত বলছি মিউনিসিপাল ভ্যালু 40,000 টাকা, লিখে দে মিউনিসিপাল 40,000 টাকা। এর নিচেই লিখবো ফেয়ার রেন্ট, কত বলছে দেখ, ফেয়ার রেন্ট বলছে 30,000 টাকা, লেখ 40 আর 30-এর মধ্যে বড় কোনটা, 40,000। তার নিচে লিখবো স্ট্যান্ডার্ড রেন্ট, কিছু বলেনি মানে এনে, কত হবে 40,000ই হবে। এটা কি হলো স্টেপ ওয়ান, এটাকে লিখ স্টেপ ওয়ান। কি লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। লিখবো স্টেপ টু, কি লিখবো অ্যানুয়াল রেন্ট। দেখ এখানে কি বলেছে অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট সম্পর্কে কিচ্ছু বলেনি, নে রেন্ট রিসিভ কত বলেছে বল, অঙ্কে রেন্ট রিসিভ 36,000 টাকা, অঙ্কে ভ্যাকেন্ট কিছু বলেনি, তার মানে রেন্ট রিসিভটাই হচ্ছে অ্যানুয়াল রেন্ট, কত 36,000 টাকা। তো 40 আর 36-এর মধ্যে বড় কোনটা, 40,000। এটা হবে স্টেপ থ্রি। কি লিখবো গ্রস অ্যানুয়াল ভ্যালু, ব্র্যাকেটে কি লিখবো হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু, হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু হয়ে গেল। থেকে লেস করবো কি municipal tax or any other tax paid by the owner. Municipal tax or any other tax paid by the owner. দেখ মিউনিসিপাল ট্যাক্স কত বলে দিয়েছে, 4,000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে 4,000 টাকা বলে দিয়েছে। ভালো অঙ্ক, প্রথম দিন যখন কস্ট ট্যাক্স করালাম একটা সোজা পেজ করালাম, সোজা পেজ করে রিভিশনটা করে নিবি, তারপর আস্তে আস্তে কঠিন পেজের অঙ্কগুলো করবো, ঠিক আছে। তো পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হলে তাহলে সুবিধা হবে। পেজটা সোজাই ছিল, অঙ্কটার মধ্যে পেজে কস্ট ট্যাক্সে কেউ ছিল, নর্মাল পেজ ছিল। 40 থেকে 4 বাদ দিলে কত হলো 36,000 টাকা। এটাকে কি বলা হয় বল, নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে লিখবো লেস, লিখবো কি ডিডাকশন আন্ডার সেকশন কত 24। প্রথমে কি লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, কে বলতে পারবি স্ট্যান্ডার্ড ডিডাকশন কত নম্বর ধারায় বলা আছে, 24 আন্ডার সেকশন 24 সাবসেকশন এ, ঠিক আছে। কত 36,000 উপর 30% কর, 10,800 টাকা। আর হচ্ছে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন কত নম্বর সেকশনে বলা আছে, 24-এর বি। দেখ ইন্টারেস্ট অন লোন কত বলেছে, বলেছে 8,000 টাকা। আমি শিখিয়েছিলাম কি কি পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে, পিসিআর পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে, পি ফর পারচেস, সি ফর কনস্ট্রাকশন, আর ফর রিপেয়ার্স। তাহলে এখানে কনস্ট্রাকশন ছাড় পাওয়া যাবে 8,000 টাকা, ঠিক আছে। আর কি বলেছিলাম বল, কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে সেলফ অকুপাইড বাড়ির জন্য ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়, 2 লাখ টাকা। লেট আউট বাড়ির ক্ষেত্রে নো লিমিট, ঠিক আছে। রিপেয়ার পারপাসে লোন নিলে কত টাকা ছাড় পাওয়া যায়, 30,000, ঠিক আছে। এগুলো সব মনে রাখতে হবে। 10,800 আর 8,000 যোগ করে কত হলো 18,800 টাকা। 36,000 থেকে 18,800 বাদ দেয়, কত হলো 17,200। তুই করলি না, না বুঝছি তো। আচ্ছা 17,200 হয়ে গেল, বেশ হয়ে গেল। সিম্পল অঙ্ক। হাউস প্রপার্টিটা একদম পুরো ভালো করে টার্গেট করবি, 10 মার্কস এখানে তুলতে হবে, হয়ে যাবে এমন কিছু না, 10 মার্কস উঠে যাবে এখান থেকে, 10 মার্কস ইজিলি উঠে যাবে, কোনো চিন্তা নেই। জাস্ট করতে হবে একদম পুরো নর্মাল। এটাতে আমি আজকে বেসিক অঙ্ক করালাম, এই পেজে বেসিক অঙ্ক ছিল, নিশ্চয়ই পরের অঙ্ক আছে, পরে তো আরেকটা অঙ্ক আছে না। এটা বোঝা গেল তো, হাউস ওয়ান হয়ে গেল। এবার হাউস টু কর। হাউস টু কি ছিল বল, সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড তোর পরীক্ষায় একটা আসবেই আসবে, আর সেলফ অকুপাইড 2 লাইনের অঙ্ক হয়, 2 লাইনের অঙ্ক। সেলফ অকুপাইড
কি লিখবো প্রথমে? নেট অ্যানুয়াল ভ্যালু থেকে শুরু করতে হয় সেলফ অকুপাইড। নেট অ্যানুয়াল ভ্যালু সেকেন্ড ঘরে লিখবো নীল, ঠিক আছে? তারপরে কি লিখবো? ডিডাকশন আন্ডার সেকশন 24। একটাই ডিডাকশন আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লোন। আর কোন ডিডাকশন আছে? আন্ডার সেকশন 24 সাবসেকশন বি। কিছু বলেছিল এই বাড়িতে ইন্টারন্যাশনাল লোন? হ্যাঁ, এই দেখ বলেছিল 10,000 টাকা। ব্যাস, আর কিচ্ছু আসবে, 10,000 টাকা আসবে। নীল থেকে 10,000 বাদ দিলে কত হবে? -10,000। তাহলে অ্যান্সার কত হলো? 17,200 থেকে 10,000 বাদ দিলে 7,200। এটা হলো ইনকাম হাউস পয়েন্ট। ঠিক আছে? কোনটা বল? এই তো করে দিয়েছি, করে ফেল, দেখ শেষ হয়ে গেল অঙ্ক। 7,200 বেরিয়েছে? বাদ দিয়ে বাইরে বসে 17,200 করে ফেল এটা। ভালো অঙ্ক, দেখ এটা ইজি অঙ্ক। দেখ এই আমি তাই বলে বলছি না এই অঙ্কটা পরীক্ষায় তুলে দেবে। এটা একটা বেসিক একটা আমরা আজকে কস্ট ট্যাক্স এর পেপার টেস্টের কোশ্চেন আজকে ফার্স্ট সলভ করার করলে একটা ইজি কোশ্চেন দিয়ে আরম্ভ করলো। ইজি কোশ্চেন যদি ব্যাপারটা পুরো ফরম্যাটটা মাথার মধ্যে গেঁথে গেল। এরপর আস্তে আস্তে পাবো মানে বাড়িটা বিভিন্ন সিটিতে হলে কেমন হয় এরকম অঙ্ক করবো। তারপর তো কোনো অঙ্কে নেট দিয়ে দিলে গ্রস কি করে বের করতে হয়, মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করা হয়, মিউনিসিপাল ট্যাক্স টেনেন্ট দিয়ে দিলে কি হয়, যদি অঙ্কে আনরিয়াল এসেট যায় তার কি হয়, ঠিক আছে? রিকভারি অফ এরিয়ার রেন্ট, রিকভারি অফ আনরিয়াল এসেট কি হয়, সমস্ত জিনিস একটা করে লিখবো। সব পয়েন্ট করো, কিছু বাদ দেবো না। বেসিকটাকে ক্লিয়ার করে রাখবি, তাহলে কি অঙ্ক করতে সুবিধা হবে। এইখানে লিখে দে। like international loan under section 24B, কত হয়? ঠিক আছে তো? 10,000 টাকা। সেকেন্ড করে 10,000 টাকা লে। কি হয়েছে বল? স্যার বলছি এই অঙ্কে কোনো ডাউট থাকলে বলবো, অনেক কোনো বল। না এভাবে করা যাবে? এটা আমি যেটা করলাম এটা আমাদের বেস্ট প্রসেস। মানে 3 থেকে 9 না 3টে দাগ কাটার চেষ্টা করো, 3টে দাগ কাটার চেষ্টা করো। যখনই ইনকাম হাউস পয়েন্ট বলো 3টে দাগ কাটবে। ঠিক আছে, এখন করে নিয়েছিস তুই, পর ফটো তুলে নিস এটা। 7,200। এটা হচ্ছে ইনকাম হাউস পয়েন্ট, ঠিক আছে তো? আচ্ছা, পরের অঙ্কটা করি, তারপর তোর টাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, রুবি পরে। আচ্ছা, এর সঙ্গে অরে যে অঙ্কটা দিয়েছিল, অরে কি দিয়েছিল দেখি? বলেছিল গৌতম পাল, এটাও তো করানো অঙ্ক। গৌতম পাল, কিন্তু এই যে এবার আমি চাইছিলাম, এবার দেখেছি, এবার সিটি চাইছিলাম, সিটি দেখ সিটি বলেছে। শ্রী গৌতম পাল ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। কলকাতায় বাড়ি। আমরা কি শিখেছিলাম? মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল ক্যালকুলেট করতে হয়? গ্রস। আর কোশ্চেনে গ্রস বলেই দিয়েছে, কোশ্চেনে গ্রস বলেই দিয়েছে, দেখ গ্রস বলে দিয়েছে, চিন্তা নেই। আচ্ছা, আর কিছু দিয়েছে? না, আর কিছু নেই। খুব সুন্দর অঙ্ক, ইজি অঙ্ক দিয়েছে, ভালো অঙ্ক। আমি চাইছিলাম এরকম একটা অঙ্ক, ঠিক আছে তো? আস্তে আস্তে একটা করে করবো। তো ডাক কাট আবার। রুপিসে 3টে দাগ কাটবি। বারবার তোদের বলছি, যদি পরীক্ষায় ইনকাম হাউস বডি বের করতে বলে তাহলে রুপিসে 3টে দাগ কাটবি। আচ্ছা, কি ছিল প্রথমে? হাউস নাম্বার 1। আর একটা জিনিস লক্ষ্য করছিস, দেখ দুটো বাড়ি দিয়েছে, একটা লেট আউট, একটা সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড 2 লাইন হবে, 2 লাইন। শুধু লেট আউটটাই তোকে জানতে হবে। হাউস নাম্বার 1 প্রথমে লেখ, হাউস নাম্বার 1। ব্র্যাকেটে লিখবো কি? লেট আউট। বাড়িটা হাউস নাম্বার 1 কোন শহরে আছে? কলকাতার। কলকাতায় বাড়ি হলে কি লিখতে হবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু লিখবি। এরকম লিখবি, গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত টাকা দিয়ে দিয়েছে কোশ্চেন পড়ে দেখ। কোশ্চেন বলে দিয়েছে তোর কত? 3 লাখ। লিখে দে 3 লাখ টাকা। গ্রসই বলেছিল 3 লাখ। এর নিচে লিখবো কি? ফেয়ার রেন্ট। এর নিচে লেখ ফেয়ার রেন্ট। কোশ্চেন পড়ে দেখ ফেয়ার রেন্ট কত বলেছে। ফেয়ার রেন্ট বলেছে 2.5 লাখ টাকা। লেখ 2.5 লাখ টাকা। তাহলে বল 3 লাখ আর 2.5 লাখ টাকার মধ্যে বড় কোনটা? জানিস তো, এটা বলতে হবে না। বড় হচ্ছে 3 লাখ। ঠিক তার নিচে লিখবো কি? স্ট্যান্ডার্ড রেন্ট। তার নিচে আমি সব বলছি, আমি বলছি একটু আস্তে শেষই। স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছিল? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তাহলে এই 3 লাখ আর 3 লাখের মধ্যে ছোট কোনটা দেখ। তোর যদি বুঝতে অসুবিধা হয় দেখ, এখানেই বলছি, পরীক্ষায় লিখবি না, বোঝানোর জন্য বলছি তোকে। এই দুটোর মধ্যে কি লিখলাম? হাই। আর এই দুটোর মধ্যে কি বললাম? লো। পরীক্ষায় লিখবি না, বোঝার জন্য বললাম। নিজে লিখে রাখবি, বাড়িতে তুই বুঝতে পারিস। 3 লাখ আর 3 লাখের মধ্যে ছোট কোনটা? 3 লাখ। 3 লাখ 3 লাখের মধ্যে ছোট সমান তো, মানে 3 লাখই ছোট। ঠিক আছে তো? এটাকে বলা হয় স্টেপ 1। কি লিখবো? এটাকে লিখবো স্টেপ 1। দেখিস পুরো আগের মতন অঙ্ক হলো। তাহলে বেসিকটা বুঝতে পারলি।
স্টেপ 1 কি লিখবো? এটাকে লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেট। কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট। আমরা কলেজে যখন পড়াই আমরা বলি, বারবার বলি এর ব্র্যাকেটে একটা কথা লিখতে। নাহলে যে খাতা দেখবে, যে একটু ভালো মানে লেভেলের টিচার হয় কিন্তু নাম্বার কেটে দিতে পারবে। ঠিক আছে তো? কারণ রিজনেবল এক্সপেক্টেড তুই ৩ লাখ টাকা কি করে বের করলি? তুই কি করে বের করলি? বলে স্যার এই তো ৩ লাখের সঙ্গে ২.৫ লাখ দুটোর মধ্যে যেটা বড় আর ওটার মধ্যে যেটা ছোট। আরে ছেড়ে দেখা। তুই লেখ। বললাম স্যার ওরা ওরা বুঝে নেবে নাকি? তোকে দেখাতে হবে কি করে বেরোলো এটা। কথা লিখতে হবে, একটা ইংলিশে কথা লিখতে হবে, লেখ। কি লিখবি? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট এরকম লিখতে হবে। মিউনিসিপাল ভ্যালু, ব্র্যাকেটে লিখতেই হবে এটা, হ্যাঁ? মিউনিসিপাল ভ্যালু or fair rate whichever is higher. লিখছিস তো? মিউনিসিপাল ভ্যালু or fair rate whichever is higher but subject to maximum of standard rate. ব্যাস। আর কিছু খারাপ ভাববে না, বলে জানে স্টুডেন্ট জানে। ঠিক আছে তো? বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেট। এই কথাটা তোকে লিখতে হবে। কারণ কলেজে এই কথাটা বারবার লিখতে বলি স্টুডেন্টদের। ঠিক আছে তো? লিখলি তো এটা? হুম। লেখ। যেটা বললাম লেখ। কি বললাম ব্র্যাকেটে? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট হুইচেভার ইজ হায়ার। লিখেছিস তো? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট হুইচেভার ইজ হায়ার বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড। যখনই অঙ্ক করি পরীক্ষা হলে রিজনেবল এক্সপেরিমেন্টের ব্র্যাকেটে এই কথাটা লিখবি কিন্তু, হ্যাঁ? ঠিক আছে তো? আগের অঙ্কটা লেখালাম না, এই অঙ্কটা লিখে দিলাম। ঠিক আছে তো? বাট লেখা উচিত। তাহলে হয়ে গেল এত অব্দি, বোঝা গেল তো? ৩ লাখ বেরিয়ে গেল। স্টেপ 2 করব। স্টেপ 2 করব। অঙ্কটা খুব ডিটেইলসে আমি ধরে বোঝাচ্ছি। কি লিখবো? অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেট। আমরা দেখি কোশ্চেন পড়ে দেখি কি বলেছে। অ্যানুয়াল রেট কি বলেছে দেখি দেখ। এখানে ওরা অ্যামাউন্ট হুম। অ্যানুয়াল হবে এটা। অ্যানুয়াল হলে এটা অ্যানুয়ালি হবে, এটা ভুল আর কি লেখা হয়েছে, এটা অ্যামাউন্ট হবে না, এটা অ্যানুয়াল হবে। কি লেখা হবে? অ্যানুয়াল রেট। ঠিক আছে? অ্যানুয়াল রেট কত? 2,40,000। অ্যানুয়াল রেট কত হবে? 2,40,000। অ্যানুয়াল রেট কত? 2,40,000 বললো, তাই তো? অ্যানুয়াল রেট কত বললাম? 2,40,000। ও তাহলে 2,40,000 বলেছে। আমি তোদের যাতে অন্য কোনো অঙ্ক করতে গিয়ে না তোরা খুব চিন্তায় যাতে না পড়িস, আমি এর মধ্যে লিখে দিচ্ছি। ঠিক আছে? এই অঙ্কের মধ্যে লিখেছি অ্যানুয়াল রেট মাইনাস কি লিখছি ভালো করে শুনে নিবি। অঙ্কে লেখা নেই, এই অঙ্ক বলেনি। আমি লিখে দিলাম কেন? যাতে অন্য অঙ্ক করতে গিয়ে না আটকে না যায়। আনরিয়ালাইজড রেট এটা লিখে রাখ। এখন ওই স্যার পরীক্ষায় না থাকলেও লিখতে হবে না, লেখার দরকার নেই। আমি এই অঙ্কটা আজকে তো ফার্স্ট ক্লাস করাচ্ছি রিভিশনের। তাহলে এটা কেন লিখে রাখলাম? তুই নিশ্চয়ই কোনো না কোনো পেজে আসবে তো আনরিয়ালাইজড। তো তখন থাকলে কি করবি? এই জন্য বলে দিলাম যদি থাকে তখন আনরিয়ালাইজড মাইনাস করতে হয়। এখন আমাকে কোশ্চেন করলি স্যার আনরিয়ালাইজড, আমার কথা মন দিয়ে শুনবি, কোনটা মাইনাস করতে হয়? তা ব্র্যাকেটে লিখে রাখ। আনরিয়ালাইজড ব্র্যাকেটে লিখে রাখ প্রিভিয়াস ইয়ার। আমাদের প্রিভিয়াস ইয়ারটাই মাইনাস করতে হবে। আমার কথাটা মনোযোগ সহকারে শোন। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24 23-24 থাকলেই মাইনাস করতে হবে। ঠিক আছে তো? 23-24 আবার তোদের পরীক্ষার হলে তো কি বললাম, ওর তো এমনি পিছিয়ে থাকে, বোর্ড তো এমনি পিছিয়ে থাকে। ও ধর তোকে দিয়ে দিল আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24। ওদের প্রিভিয়াস ইয়ার 22-23 দেয়। সেটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? তোকে যদি কোশ্চেন প্রিভিয়াস ইয়ার 22-23 লেখা থাকে তখন 22-23টাই মাইনাস করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে কিচ্ছু না, অ্যানুয়াল রেট থেকে কি মাইনাস করতে হয়? আনরিয়ালাইজড রেট মাইনাস করতে হয়। কোন বছর? আমাদের প্রিভিয়াস ইয়ারের আনরিয়ালাইজড রেটটা মাইনাস করতে হয়। যদি থাকে মাইনাস করব। এবার তোকে না, তোকে ঘাবড়ানোর জন্য দিয়ে দেবে আনরিয়ালাইজড রেট। জানিস কি দেবে? আমাদের প্রিভিয়াস ইয়ার 22-23 তো দিয়ে দিলে 21-22। ওটা মাইনাস করতে হবে না। মানে দেখ, আমার কথা মন দিয়ে শোন। এখন তুই বলিস স্যার প্রিভিয়াস ইয়ার তো 22-23 না, প্রিভিয়াস ইয়ার 23-24। আমিও জানি প্রিভিয়াস ইয়ার 23-24। আমিও জানি প্রিভিয়াস ইয়ার 23-24, কিন্তু তোর পরীক্ষার কোশ্চেনই সেট করছে। যেমন এই পেজে কোশ্চেন সেট করেছে কি? প্রিভিয়াস ইয়ার 22-23 লিখেছে। বুঝতে পারলি তো? সুতরাং যখন কোশ্চেন করবি একটু ভালো করে দেখে নিবি। নিজের মতন না, কিন্তু উপরে কোশ্চেন দেখে নিবি কি বলছে। তুই জানিস প্রিভিয়াস ইয়ার 23-24, কিন্তু কোশ্চেনে কি বলছে এটা দেখে নিবি। কেননা কোশ্চেন আমি বারবার বলছি, তোদের যে কোশ্চেন যারা সেট করে এতে এমনি ওরা ব্যান্ডেডেড হয়। ব্যান্ডেড মানে বুঝতে পারছিস? ওরা আপডেট হয় না, এখন আপডেট হয়নি। আপডেট না করে কোশ্চেন সেট করে। আমাদের যে কলেজে যত করায়, কলেজে যত অঙ্ক সব প্রিভিয়াস ইয়ার 23-24, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। ঠিক আছে? কি বললাম বুঝলি? এগুলো মাথায় রাখবি। যখনই অঙ্ক করবি না, অঙ্ক করার আগে দেখে নিবি এটা। কারণ আমি দেখেছি এটা আপডেট করেনি এটা। এই অঙ্ক অ্যানুয়াল রেট কত বলেছিল বলতো? কত বলেছিল? 2,40,000। তাহলে এই দুটোর মধ্যে কত বড় কোনটা? 3 লাখ। এবার আমাকে বল ভ্যাকেন্ট বলেছিল অঙ্কে? বাহ! দেখতে পাচ্ছি অঙ্কটা ঠিকঠাক অঙ্ক, আইডিয়াল অঙ্ক লাগছে। স্টেপ 3। স্টেপ 3 কি লিখবো? হায়ার অফ। লেখ হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2। এবার লিখবো লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। লস ডিউ টু ভ্যাকেন্সি। এবার কি করবো? লস ডিউ টু ভ্যাকেন্সি।
তো দেখ ভ্যাকেন্সি কত ছিল এখানে, দেখি ভ্যাকেন্সি, তোরা বললি ভ্যাকেন্সি 2 মাস ছিল, 2 মাস, 2 মাস ভ্যাকেন্সি ছিল, 2 মাস ভ্যাকেন্সি, ওরা বললো 40,000। দেখ এই যে অ্যানুয়াল আমি এখানে হাইলাইট করলাম, অ্যানুয়াল মানে জানিস তো, অ্যানুয়াল মানে বার্ষিক, বাৎসরিক, তাই তো, বার্ষিক যাই বলিস মানে 12 মাস। তার মানে এই 2,40,000 টাকা কম আসে না, এটা 12 মাসের না? তা 12 মাসে যদি 2,40,000 হয়, এখানে লিখছি 2,40,000 টাকা যদি 12 মাসে হয় তাহলে 2 মাসে কত? চলছে 20 into 2 40,000 টাকা। কত হলো? 2,60,000। এটাকে কি বলে বল? এটাকে বলে স্যার, এটাকে তো বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে লিখবো লেস, কি লিখবো? মিউনিসিপাল ট্যাক্স, লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax। এই অঙ্কে কি বলেছে আমি পড়বো না, তার আগে আমি কিছু জিনিস বুঝিয়ে দেবো, কারণ দেখ আমি শুধু এই অঙ্কটাকে টার্গেট করে করছি না, আমি অন্যান্য অঙ্ক টার্গেট করছি কিন্তু, ঠিক আছে তো, যাতে কোনো অঙ্ক আটকে না যায়। আমি বলবো কিন্তু এর মধ্যে অনেক কিছু পয়েন্ট বলে, শুধু এই অঙ্কটা না, কারণ দেখ অনেক কিছু অঙ্ক তুই নিজে বাড়িতে করতে পারবি, এই জন্যই তোকে বলে দিচ্ছি। মিউনিসিপাল ট্যাক্স আর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, পেড বাই দ্য ওনার। এই লাইনের মানে বলতে পারবি তো কি লিখেছি? কি লিখেছি? মিউনিসিপাল ট্যাক্স আর এনি আদার ট্যাক্স। এনি আদার ট্যাক্স মানে কি বলে? ওয়াটার ট্যাক্স, সিওয়ারেজ ট্যাক্স, ঠিক আছে? মিউনিসিপাল ট্যাক্স আর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। তাহলে মিউনিসিপাল ট্যাক্স কাকে পে করতে হবে? বাড়ির মালিককে। যদি ভাড়াটিয়া পে করে সেটা কিন্তু এর মধ্যে হবে না। সাপোজ ধর মিউনিসিপাল ট্যাক্স টোটাল 5,000 টাকা বেরোলো, ভাড়াটিয়া বললো আমি 1,000 টাকা দিয়ে দিই, তাহলে নেবো কত? 8,500। নাম্বার ওয়ান। আমার সেকেন্ড কোশ্চেন, মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করতে হয়? নেট ভ্যালুর উপর, নেট ভ্যালুর উপর। আমি জানি না এই অঙ্কে কি বলেছে, পরে দেখবো কোশ্চেন কি বলেছে। মিউনিসিপাল ট্যাক্স নেটের উপর চার্জ করতে হয়। কোশ্চেনে নেট দিয়েছে না গ্রস দিয়েছে বল? 3,00,000 টাকা গ্রস দিয়েছে। তাহলে আমি এখানে লিখে লিখে দেখাচ্ছি, পরে এগুলো ভালো করে শুনে নে, পরে কিন্তু আর এগুলো বলবো না, পরের দিন থেকে আমি ফাটাফাট ফার্স্ট অঙ্ক করাবো, ঠিক আছে? গ্রস বলেছে 3,00,000 টাকা, নেট করতে গেলে লিখতে হবে না, হয়তো এখানে বলেনি, আমি জাস্ট লিখে লিখে দেখাচ্ছি। তাহলে গ্রস থেকে নেটে যেতে গেলে কি করতে হয়? 3,00,000 এর সঙ্গে কি করতে হয় বলেছিলাম? 9/10 মাল্টিপ্লাই করতে হয়, তাহলে নেট বেরিয়ে গেল, হ্যাঁ কি না? এই যে এটা নেট বেরিয়ে গেল, এর উপর যদি পার্সেন্টেজ বললো 10%, 10% চাপিয়ে দেবো। বুঝে গেল তো? এবার বললে এটা বেরোলো, এত টাকা ট্যাক্স বেরোলো, বললো ভাড়াটিয়া 5,000 টাকা দিত, 5,000 টাকা মাইনাস করে দিল। কনসেপ্ট বুঝতে পারছিস তো? এক একটা করে স্টেপ বাই স্টেপ বললে। কত অব্দি হলো? স্যার ধরুন এরকম যদি ধরুন মানে বাড়ির মালিক মিউনিসিপাল ট্যাক্স ধরুন 5,000 টাকা দিতে হবে, 5,000 টাকা দিচ্ছে। ও আগামী 2 বছরের টাকা দিয়ে দিয়েছে। মানে মিউনিসিপাল ট্যাক্স তুই এবছর যত টাকা দিবি তত টাকাই ছাড় পাবি। কি বললাম বোঝা গেল? এটাও মাথায় রাখতে হবে। প্রিভিয়াস ইয়ারে মালিক যত টাকা দেবে তত টাকা ছাড় পাবে। কি বললাম? ধর কখনো বলে দেবে মালিক না, মালিক কি বলছে এই বছরের টাকাও দিয়েছে আর আগের বছরের টাকাও দিয়েছে, তখন 2 বছরের টাকা দিতে হবে। স্যার মালিক ধরুন আ আ আমাদের প্রিভিয়াস ইয়ার ধরুন 23-24, ও 23-24 টাকা তো দিয়েইছে, ও 22-23 টাকাও দিয়েছে, ও 24 টাকা 3 বছর নিবি। মানে যত টাকা দিবি তত টাকাই ছাড় পাওয়া যায়। এটা হচ্ছে রুল। এগুলো জেনে রাখতে হবে। তোর ধর আমি হয়তো কোনো অঙ্ক পেলামই না এরকম, কিন্তু পরীক্ষায় যদি আসে এরকম, তুমি জেনে রাখতে হবে জিনিসগুলো। আমি আরেকটু ভালো উদাহরণ দিই। আমাদের বছরে কটা কোয়ার্টার হয়? 4 টে কোয়ার্টার হয়। 4 টে কোয়ার্টার হয়। বছরে 4 টে কোয়ার্টার হয়। ঠিক আছে? বছরে 4 খানা কোয়ার্টার হয়। তো যে বাড়ির মালিক মিউনিসিপাল ট্যাক্স ও 6 টা কোয়ার্টারের টাকা দিয়ে দিয়েছে। তাহলে কি করতে হবে? যত টাকা ইন্টু 6/4। এগুলো জেনে রাখতে হবে না? এই অঙ্কে নেই কোন, তুই বিবি কোন টেস্ট করে যখন করবি এরকম পয়েন্ট চলেই আসবে। আসবে। এগুলো পয়েন্টগুলো আমাদের বিকমে খুব আসে। তো এইগুলো বলে দিলাম, কারণ বিকমে যেগুলো আসে সেই পয়েন্টগুলো এখানে কিছু এড করবে। আচ্ছা দেখ তাহলে কি বলেছে এবার দেখ, মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে? বল মিউনিসিপাল ট্যাক্স ২৭,০০০ টাকা। আমরা যে ক্যালকুলেট করা শেখালাম ওরা ক্যালকুলেট করে দিয়েছে। ওরা তোকে ক্যালকুলেট করে দেবে মিউনিসিপাল ট্যাক্স ২৭,০০০ টাকা। যার মধ্যে ৮,১০০ টাকা ভাড়াটিয়া দিয়েছে। তাহলে মালিক কত দিয়েছে? তাহলে ২৭,০০০ থেকে ৮,১০০ বাদ দিবি কিন্তু। তাহলে এই ১৮,৯০০ করার জন্য আগে থেকেই বসে আছে, আরে যে কথাগুলো বলছি এটা শুনে নে। পরের অঙ্কগুলো তাহলে আটকাবে না। ২,৬০,০০০ থেকে ৮,৯০০ বাদ দে, কত হচ্ছে? ২,৪১,১০০। এটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। থেকে মাইনাস করবো কি ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন সেকশন 24A। ২,৪১,১০০ উপর 30% করে বল কত হচ্ছে? কত? 72,330 ৭২,৩৩০ হয়ে গেল।
এবার করবো কি ইন্টারেস্ট অন লোন। কি বলেছে দেখ এখানে লোনের উপর ইন্টারেস্ট, এই দেখ ইন্টারেস্ট অন লোন দেখেছিস তো, ব্যাকেটে কি লিখে দেখেছিস তো, কনস্ট্রাকশন অফ হাউস, বাড়ি করার জন্য তুই লোন নিয়েছিস, তৈরি করার জন্য। তাহলে কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই, আনলিমিটেড নিতে পারিস, আনলিমিটেড। কিন্তু সেলফ অকুপেড হলে 2 লাখ, এগুলো মনে রাখতে হবে কিন্তু পরীক্ষা হলে এগুলো, এই লিমিটগুলো মনে রাখতে হবে, ঠিক আছে তো। তার মানে এখানে 45,000 টাকায় তুই নিতে পারিস, কেউ বাধা দিতে পারবে না, ঠিক আছে তো। আন্ডার সেকশন 24 সাবসেকশন বি টোটাল কর। এটা হচ্ছে 1,17,330। 1,17,330 বাদ দিয়ে বল কত হচ্ছে। 1,23,570। এটা হলো তোর হাউস বাড়ি। ঠিক বলি তো? এবার লেখ হাউস নাম্বার 2। কি লিখবো, এটা সেলফ অকুপাইড ছিল তাই তো। হুম। কি লিখবো, নেট অ্যানুয়াল ভ্যালু, লেখ প্রথমে লেখ নেট অ্যানুয়াল ভ্যালু। বলে সেকেন্ড ঘরে লিখবো নীল, এর থেকে মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 24, একটাই হবে ইন্টারেস্ট অন লোন। লিখবো আন্ডার সেকশন 24 সাবসেকশন বি। দেখ তো সেকেন্ড বাড়ি ইন্টারেস্ট অন লোন কত ছিল, 75,000। কি পারপাসে লোন নিয়ে, কনস্ট্রাকশন পারপাস, কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে সেলফের জন্য কত টাকা ছাড় পায়, ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পেতে পারো, 75,000 টাকায় তুই লিখতে পারিস। নীল থেকে 75 বাদ দিলে কত হবে, -75,000। অ্যান্সার বল কত হচ্ছে। যেটা বেরোলো তাকে বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 48,770 হয়ে গেল অঙ্কটা, ব্যাস শেষ হয়ে গেল।